আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আজকে স্পেশাল যে ক্লাসটা হবে সেটা মূলত হচ্ছে আমাদের কিছুটা গাইডলাইনমূলক ক্লাস হবে এবং কিছুটা সাজেশন সেখানে থাকবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আজকের ক্লাসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি আর কি। যে তোমাদের জন্য কিছু গাইডলাইন থাকবে, দেন সাজেশন থাকবে এবং সর্বশেষ তোমাদের জন্য কিছু ক্লাস থাকবে। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি খুব মনোযোগ দিয়ে, আমি হয়তো 1.5 ঘন্টার মধ্যে ক্লাস নেব, এবং এই 1.5 ঘন্টা তোমরা যদি খুব মনোযোগ দিয়ে ক্লাসে থাকো, আমার বিশ্বাস যে তোমরা এর একটা ফলাফল পাবা। তো যেহেতু তোমরা সেকেন্ড টাইম ব্যাচ, আমার মনে হয় যে অনেকেই হয়তো ইতিপূর্বে আমার ক্লাস করেছো, তারপরেও আমি একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুকনুজ্জামান। এখন আমেরিকার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে পিএইচডি থার্ড ইয়ারের স্টুডেন্ট। এর আগে আমেরিকার ইউনিভার্সিটি অফ টলেডো থেকে মাস্টার্স করেছি। তার আগে থাইল্যান্ডের থামাসা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এবং তারও আগে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। এই সবই হচ্ছে ইকোনমিক্সের উপরে আর কি, অর্থনীতি। তো শুরুতেই তোমাদের যে বিষয়টা জানতে হবে যে তোমরা যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, এটার কতটুকু সুযোগ বাংলাদেশে তোমাদের জন্য আছে। খুব অল্প কিছু ভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, ঠিক ওইভাবে আর কি। অনেকে বলে যে অনেক খাবারই তো হালাল না, খেতে পারি না। বাট আমি এইভাবে কোশ্চেন করি যে সৃষ্টিকর্তা দুনিয়ার খুব অল্প কিছু খাবার হারাম করেছে, কিন্তু অধিকাংশ খাবারই কিন্তু হালাল। তো একইভাবে তোমাদের জন্য কয়েকটা ভার্সিটি সেকেন্ড টাইমের অপশন বন্ধ করলেও বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আমরা কয়েকটা ইউনিভার্সিটি এখানে লিখেছি। একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমার যে এক্সপেরিয়েন্সড বাংলাদেশে, আমি 2011 সাল থেকে অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি প্রায় 15 বছর। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টরা ঢাকা ভার্সিটিকে একটা এমন একটা কাল্ট মনে করে যেটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায় আর কি। এইটা হলো সব থেকে বেশি ক্ষতি করে। এই জায়গা থেকে বের হতে হবে। আর তোমরা আমাকে বিলিভ করতে পারো যে তুমি কোন ভার্সিটিতে পড়ছো এটা হয়তো 10 বছর আগে কিছুটা গুরুত্ব পেলেও বর্তমানে এর কোনো গুরুত্ব নেই। তুমি কোন সাবজেক্টে পড়ো সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন তোমার ইউনিভার্সিটি। এই জন্য যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, ভালো একটা সাবজেক্টে পড়ো, দ্যাটস অল। বর্তমান বাংলাদেশে 2 ধরনের ক্যারিয়ার, আমি মনে করি 3 ধরনের ক্যারিয়ার আর কি: বিজনেস, দেন জব এবং উচ্চশিক্ষা। তো তুমি যদি বিজনেসে যাও, তুমি কোন ভার্সিটিতে পড়েছো দ্যাট ডাজেন্ট ম্যাটার। তোমার স্কিলটা, তোমার ইন্টিগ্রিটি এবং তোমার লেগে থাকার প্রবণতাটা হলো গুরুত্বপূর্ণ। তুমি যদি উচ্চশিক্ষায় যাও, তুমি ঢাকা কলেজে পড়েছো, তিতুমির কলেজে পড়েছো, নাকি ঢাকা ভার্সিটিতে পড়েছো, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। একবারের জন্য তুমি কোন ভার্সিটিতে পড়েছো কেউ দেখবে না। সবাই দেখবে হলো তোমার সাবজেক্ট কী, তোমার স্কিলটা কী এবং তোমার রেজাল্টটা কী। এর বাইরে কিন্তু কেউ কিচ্ছু দেখবে না। এই জন্য তোমরা এই যে হীনমন্যতায় ভোগো কোন ভার্সিটি, এই ভার্সিটি দিয়ে তোমরা কি করবা। এরপরে তোমরা যদি বাংলাদেশে থাকতে চাও, গভর্নমেন্ট জব বা বেসরকারি জবের দিকে যাও, তুমি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে অনার্স শেষ করলেই কিন্তু তুমি চাকরির পরীক্ষা দিতে পারবা। চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাতে ভালো করবে তাকেই কিন্তু বাছাই করা হবে। প্রত্যেক বছর বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম 50 জনের মতো বিসিএস ক্যাডার হচ্ছে। গ্রামীণ ব্যাংকের যে সিও, সেও কিন্তু ন্যাশনাল থেকে পড়া। এই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই যে ঢাকা ভার্সিটিতে পড়তেই হবে, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে।
আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি, আজ থেকে পড়াশোনা শেষ করেছি প্রায় 10 বছর আগে। আমার ব্যাচমেটদের কিন্তু এখনও 50% কোনো জব পায় নাই। আবার আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের বরিশাল ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, এমনকি ঢাকা কলেজে পড়ে তাদের প্রায় আমেরিকাতে পিএইচডি শেষের দিকে। এজন্য তুমি কোথায় পড়ছো তার থেকেও বড় কথা হচ্ছে তুমি কোন সাবজেক্টে পড়ছো এবং তোমার স্কিলটা কী। সো শুরুতেই আমি এই পয়েন্টটা জাস্ট ক্লিয়ার করতে চাই তোমাদের সাথে, যে তোমাদের এই যে ঢাকা ভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে যে ডিপ্রেশন, এই জায়গা থেকে বের হতে না পারলে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এবং দিন শেষে তুমি যখন 5 বছর পরে অনার্স মাস্টার শেষ করে তুমি যখন জব সেক্টরে যাবা, তুমি কোথায় পড়েছো এই কোয়েশ্চেনটা জীবনে আর কোনো দিন শুনবা না খুব একটা। তোমার ক্যারিয়ারটা কি, তুমি কি করো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এই জন্য তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি যে সাবজেক্ট এবং তোমার রেজাল্ট, অনার্সের রেজাল্ট, নট মাস্টার্সের রেজাল্ট, অনার্সের রেজাল্ট, এই দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আসো যে সেকেন্ড টাইমে আমাদের জন্য সুযোগ আছে কি, যেটা আমি আগেই বলেছি যে ঢাকা ভার্সিটি ছাড়া মোটামুটি সব ভার্সিটিতে সুযোগ আছে। আমি বলবো যে তোমরা যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা তাদের জন্য সব থেকে বড় সুযোগ হচ্ছে গুচ্ছ। এই গুচ্ছের মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি আছে। আমার কথাই কিন্তু ভুল হতে পারে, কারণ আমি গত 3-4 বছর ধরে, মানে আমেরিকাতে যাওয়ার পরের থেকে আমি খুব একটা পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করি না, মাঝে মাঝে ক্লাস নিই। সো কোনো তথ্য ভুল হইলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো গুচ্ছের মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি আছে এবং এই গুচ্ছ হবে তোমাদের মেইন টার্গেট, কারণ এখানে প্রায় 5,000-এর মতো সিট আছে। গুচ্ছটা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমি একটা কথা তোমাদেরকে 100% শিওর করে বলে দিই, যে তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের আসলে পড়ানোর কিছুই নেই, শেখানোর কিচ্ছু নেই। তোমরা অলরেডি যা জানো তা দিয়ে তোমরা সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষায় 10-এর মধ্যে পজিশন করার মতো নলেজ তোমাদের আছে। তোমাদের কি নেই সেটা হলো তোমাদের মোটিভেশন নেই। তোমরা অনেক বেশি হতাশ, অনেক বেশি ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? কিছুটা হলো তোমাদের লো মেন্টালিটির কারণে, আর একটা হলো তোমাদের সমাজের কারণে। আমাদের এই সমাজের মানুষগুলো একবার ব্যর্থ হলে তাকে উৎসাহ না দিয়ে তাকে এমন একটা পরিবেশে ফেলে দেয়, মানুষ সুইসাইড করতে বাধ্য হয়। সেটা পরিবারের বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবার ক্ষেত্রে এটা পাওয়া যায়। এটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা পরিবেশে বড় হয়েছি। কিন্তু আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে যে দেখেছি, মানুষ 10 বার, 15 বার, 20 বার ব্যর্থ হলেও কিন্তু কেউ কিচ্ছু বলে না, সবাই তাকে উৎসাহ দেয়, তুমি পারবা, তুমি পারবা। আমি নিজেই আমার পিএইচডি লাইফে যে পরিমাণ ডিপ্রেশনের মধ্য দিয়ে গিয়েছি, অন্য কেউ হলে হয়তো সুইসাইডের চিন্তাও করতে পারতো, কিন্তু দিন শেষে কিন্তু আমি টিকে আছি, সারভাইভ করে আছি। এজন্য তোমাকে কে কী বললো এটা শোনা যাবে না। তাহলে তোমাদেরকে ডিপ্রেশন থেকে বের হতে হবে। এই ডিপ্রেশনের কারণে তোমরা শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারো না, কিন্তু তোমরা অলরেডি অনেক কিছু জানো। এরপরে তোমাদের বিউপিটা সবার আগে আমি রাখবো, কারণ বর্তমান বাংলাদেশের সেই ইউনিভার্সিটিটা হলো বেস্ট যে ইউনিভার্সিটিতে পলিটিক্স নেই। কারণ বহু শিক্ষার্থীর জীবন এই পলিটিক্সের ছোঁয়ায় বিষাক্ত হয়ে যায়। এজন্য যেহেতু বিউপিতে পলিটিক্স নেই, এজন্য আমি বলবো যে বিউপিটা তোমাদের নাম্বার 1 চয়েস হওয়া উচিত। একইভাবে যেহেতু ঢাকার মধ্যে, ঢাকায় থাকার একটা বেনিফিট কিন্তু আছে। অনেকে বলতে পারো যে বিউপিতে খরচ অনেক বেশি। যেহেতু বিউপি মিরপুরে, তোমরা কিন্তু মিরপুরে অনেক ভালো ভালো টিউশনি পাবা। 3টা টিউশনি করলে দেখবা 30,000 টাকা পেয়ে যাচ্ছ। সো বিউপির খরচ তোমাদের মোটেও কোনো বিষয় হবে না। যেমন ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা আজিমপুর এলাকায় টিউশনি করে 2,000-3,000 টাকা পায়, তাদের পক্ষে মিরপুরে যে টিউশনি করা অনেক কষ্ট। কিন্তু বিউপির স্টুডেন্টরা কিন্তু মিরপুরে খুব সহজেই টিউশনি পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্যই দেশের টপ 4-এর একটা ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলো সব তোমাদের টার্গেট হবে। বাট মেইনলি তোমাদেরকে গুচ্ছটা এনশিওর করতে হবে। তো আমি তোমাদের জাস্ট শুরুতেই বলে দিচ্ছি যে, যেটা আমি বলেছি যে সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের মধ্যে অলরেডি যে নলেজ আছে, যে স্কিল আছে, দ্যাট এনাফ ভর্তি পরীক্ষায় তুমি 10-এর মধ্যে পজিশন করার জন্য। তোমাদের যেটা বললাম যে তোমরা অনেক বেশি হতাশ এবং অনেক বেশি ডিপ্রেশনে থাকো, তোমাদের যদি মোটিভেশনটা থাকে যে একবার না পারিলে দেখো শতবার, এটা যে আমরা বইয়ে পড়েছি, এটা কাজে লাগাতে হবে। একবার না পারিলে দেখো শতবার। আমরা
মানে আমরা জাস্ট পড়ি, কিন্তু কেন ব্যক্তি জীবনে সেগুলো কাজে লাগাই না? আমরা যে ছোটোবেলায় রিয়ারেঞ্জের মধ্যে পড়েছি যে রবার্ট ব্রুস 7 বার ব্যর্থ হওয়ার পরে মাকড়সাকে দেখে সে ইন্সপায়ার্ড হয়ে তারপরে কিন্তু সে 8ম বারের মাথায় সফল হয়েছিল। আজকের পৃথিবীর এই যে ডাইমেনশনাল চেঞ্জ, আজকের পৃথিবীটা যে গ্লোবাল একটা ভিলেজে পরিণত হয়েছে, এর মূলে কিন্তু কাজ করে ইলেকট্রিসিটি। তুমি যদি ইলেকট্রিসিটি না থাকে এই পৃথিবীর কিচ্ছু নেই, ইন্টারনেট বলো, এভরিথিং অফ হয়ে যাবে। আজকে আমি তোমাদের যে লাইভ ক্লাস নিচ্ছি, বিদ্যুৎ চলে গেলে এটাও নিতে পারবো না। এই ইলেকট্রিসিটি যিনি আবিষ্কার করেছে সেই টমাস আলভা এডিসন 1000 বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, 1000-এর পরে যে সে সফল হয়েছে। তোমরা একবার ব্যর্থ হলে কেন ভেঙে পড়ো? এই দুনিয়াটা বিশাল বড় একটা দুনিয়া, বাংলাদেশ ইজ নট দ্য অনলি প্লেস। এই বিশাল একটা দুনিয়ায় তোমাদের সামনে এত বেশি সুযোগ আছে, এত বেশি সুযোগ আছে যে তোমরা সুযোগগুলো এক্সপ্লোর করতে হবে। এই জন্য তোমাদেরকে হতাশ হলে চলবে না। তোমাদেরকে মাত্র একবার ব্যর্থ হয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি আমার বড় ভাইয়ের কথা বলি। আমার বড় ভাই হচ্ছে আমার সাথেই ভর্তি পরীক্ষা দিয়েছিল ঢাকা ভার্সিটিতে। প্রথমবার রোল নাম্বার ভুলের কারণে সে কিন্তু রেজাল্ট আসে নাই, চান্স পায় নাই। বাট যেহেতু সেকেন্ড টাইম সুযোগ ছিল, সে আবার পরীক্ষা দিয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে এখন কিন্তু সে আমেরিকার একটা টপ ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেছে। এই জন্য ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ডাজেন্ট ম্যাটার। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিতে পারি যে আমার একজন স্টুডেন্ট ছিল 2016 সালে, বাংলাদেশের কোনো ভার্সিটিতে প্রথমবার চান্স পায় নাই, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বরিশাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, ইকোনমিক্সে ভর্তি হয়েছিল এবং অনার্স শেষ করে আমেরিকার ওহাইও ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখন বিখ্যাত ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে পিএইচডি করছে। ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি আসলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বা থার্ড টাইম। এমন অনেকে আমার পরিচিত আছে যারা ইভেন ঢাকা কলেজে পড়ে এখন ইউনিভার্সিটি অফ অ্যালাবামা থেকে শুরু করে অনেক টপ ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। এরা মনে করো যে ঢাকা ভার্সিটির ভিসি হবে ইন দ্য ফিউচার। এর জন্য তোমাদের মনে করলে হবে না যে তোমার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সো তোমাদের এই মোটিভেশনটা ধরে রাখতে হবে, শেষ পর্যন্ত মোটিভেশনটা ধরে রাখতে হবে। তোমাদের জীবনে কী এমন ঘটনা ঘটেছে যে তোমরা একেবারে ডাইভার্ট হয়ে গিয়েছো বা তোমাদের দ্বারা আর কিছু হবে না এরকম মনে হচ্ছে? তুমি যদি তোমার নিজের তোমার নিজেকে তুমি যদি স্টিফেন হকিংসের জায়গায় বসাও, একটা 30 বছরের টকবকে যুবক, ইউনিভার্সিটি অফ কেমব্রিজের মতো একটা ইউনিভার্সিটির প্রফেসর, 30 বছর বয়স, হুট করে টোটাল বডি একটা জড়বস্তুর মতো হয়ে গেল, পা থেকে মাথা পর্যন্ত বডির কোনো অর্গান সে নড়াচড়া করতে পারে না। সে কিন্তু ডিপ্রেসড হয় নাই, সে তখনও মনে করেছে যে স্টিল আই অ্যাম দ্য বেস্ট। সে তখনও মনে করেছে এখনও পৃথিবীর আমি সবথেকে বড় বিজ্ঞানী এবং সবথেকে বড় বিজ্ঞানী হিসাবে আমি এই পৃথিবী শেষ করব। এবং সে যতদিন বেঁচে ছিল সে কিন্তু পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী হিসেবে বেঁচে ছিল। তোমাদের হাত আছে, পা আছে, টোটাল অর্গানগুলো সচল আছে। এই একটুখানি প্রথমবার ভালো ভার্সিটি না পেয়ে তোমরা যদি এরকম হতাশ হও মুসলমান হয়ে বা যে কোনো ধর্মের অনুসারী হয়ে, তাহলে তোমরা স্টিফেন হকিংসের জায়গায় দেখো, কাজী নজরুলের জায়গায় দেখো, 43 বছর বয়সে পুরো পঙ্গু হয়ে গিয়েছিল। এরা কিন্তু শেষ পর্যন্ত থেমেছিল না, তাদের সৃজনশীলতা চালিয়ে গিয়েছিল। সো মোটিভেশনটা তোমরা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারো এবং তোমরা যদি এটা বিশ্বাস করো যে তুমি যে কোনো ভার্সিটির ভালো একটা সাবজেক্টে পড়লে তুমি তোমার যে টার্গেট, তোমার যে স্বপ্ন, সেটা তুমি ফিল আপ করতে পারবা, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা তোমাদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবা ইনশাআল্লাহ। ডেডিকেশন, এবং এটার জন্য তোমাদের ডেডিকেশন থাকতে হবে। তোমাদেরকে হতে হবে বুবা, তোমাদেরকে হতে হবে বধির, তোমাদেরকে হতে হবে অন্ধ। কেন বুবা হতে হবে? চারিপাশ থেকে তোমার প্রতি সমালোচনার তীর বেয়ে আসবে, তোমার বাপ মা তোমাকে কথা শোনাবে, তোমার ভাই বোন তোমাকে কথা শোনাবে। বুবা হতে হবে, কে কি বললো না বললো কিচ্ছু শোনা যাবে না। সো তুমি কোনো কথা বলবো না, তুমি তোমার কাজ করে যাবা, দিন শেষে তুমি সফল হবা। আমি যখন 2016 সালে ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করি, আমি জানতাম যে আমি কি করব। লাইফের গোল জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার তখনকার ফোকাসের স্টুডেন্টদেরকে আমি সবসময় বলতাম যে আমি আমেরিকাতে যাব, পিএইচডি করব। আমি বাংলাদেশের কোনো চাকরি বাকরির পরীক্ষার জন্য চেষ্টাও করি নাই। গ্রামে গেলে গ্রামের মানুষজন বলতো অমুক এসএসসি পাশ করে পুলিশে ঢুকছে, অমুক জায়গায় ঢুকছে, তোর কেন চাকরি হয় না, গার্মেন্টসে ঢোক, কত কথা বলতো।
এক কান্দে শুনতাম আর এক কান্দে বের করতাম, কারণ আমি জানতাম যে দিন শেষে আমি কোথায় যাব। এই জন্য এই মানুষজনের, এই অশিক্ষিত মূর্খ মানুষগুলোর কথাবার্তা থেকে তোমাদেরকে বিরত থেকে তোমাদের ডেডিকেশনের লেভেলটা সর্বোচ্চ দিতে হবে। এরপর আমি জানি যে তোমাদের সব থেকে বড় যে সমস্যা সেটা ডিপ্রেশন। একে তো তোমরা প্রথমবার ভালো কোনো ভার্সিটি পাও নাই, এটা একটা ডিপ্রেশন। আবার তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মানসিক যন্ত্রণা একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশন লেভেলটা জিরো করতে হবে, জিরো করতে হবে। ডিপ্রেশন তোমাদের লাইফকে ধ্বংস করে দেবে। আমি গতকাল এক ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম দাঁত ক্লিন করতে। সে আমারে বলল যে তোমার একটা দাঁতে একটু সমস্যা হয়েছে, তুমি কি ডিপ্রেসড ছিল নাকি? মানে ডিপ্রেশন হলে যে শুধু মানসিক সমস্যা হয় তা না, ডিপ্রেশন হলে দেখো দাঁতে পর্যন্ত তার ইফেক্ট চলে যাচ্ছে। সো তোমাদের ডিপ্রেশনের লেভেলটা হতে হবে একেবারে জিরো হতে হবে। দেন তোমাদেরকে একটা ফিক্সড রুটিন মানতে হবে, আর কিছু না। সো এই 4টা জিনিস তোমরা এনশিওর করো, আমার সাথে শপথ করো যে তোমাদের এই 4টা জিনিস তোমরা সেকেন্ড টাইম সকল ভার্সিটির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এনশিওর করবো। আমাকে কথা দাও, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা 100% তোমাদের যে সমস্ত বন্ধুরা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে তাদের থেকে তোমরা অনেক বড় বড় জায়গায় যেতে পারবা। সো শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে তোমাদেরকে মোটিভেশনটা ধরে রাখতে হবে যে তুমি দিন শেষে, ওই যে গল্প পড়েছো না যে খরগোশ এবং কচ্ছপ দৌড় শুরু করলো, প্রথম বছরে খরগোশ এমন দৌড় দিল যে কচ্ছপের ধরাছোঁয়ার বাইরে চলে গেল, কিন্তু দিন শেষে জয়ী হবে কে? ফাইনাল রেসে কে কোথায় আছে সেইটা। তোমার বন্ধুরা এক লাফ দিয়ে তোমার সামনে চলে গিয়েছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। 10 বছর পরে যে বিচার হবে কে কোথায় আছে, 10 বছর পরে দেখিয়ে দিবা। 3 ইডিয়টস মুভি আমার অনেক পছন্দের মুভি। তোমরা যদি 3 ইডিয়টস মুভিটা দেখো, দেখবা যে চতুর ছিল সে লিখে দিয়েছিল 10 বছর পরে দেখিয়ে দিব কে কোথায় আছে। এইরকম পোন তোমাদের করতে হবে। আজকে কে কি বললো দ্যাট ডাজেন্ট ম্যাটার, মনে মনে পোন করো যে 10 বছর পরে কে কোথায় আছে সেইটার একটা বিচার হবে আর কি। সো টিল দ্য এন্ড মোটিভেশন ধরে রাখো। দেন ডেডিকেশনটা যেন 100% থাকে, 100% ডেডিকেশন দিবা তোমরা। তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা তোমাদেরকে থাকতে হবে। তোমরা দেখেছো যে মেসি 2 গোল করলে রোনালদোর বুকে জ্বালা ধরে যেত, সে পরের ম্যাচে দেখিয়ে দিত 3 গোল করতো, এর পরের ম্যাচে মেসি আবার 2 গোল করতো। এই যে একটা স্পৃহা, এই যে ডেডিকেশন একটা বিষয়, এটা তোমাদের মধ্যে থাকতে হবে। এরপরে জিরো ডিপ্রেশনটা ধরে রাখতে হবে। দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, তোমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। গত 1 বছর ছিল আমার জীবনের সব থেকে কষ্টের সময়। আমি আমার পিএইচডি কোয়ালিফাইং এক্সাম এই গত মে মাসে হলো, ফেল করলে ভিসা বাতিল, ছাত্রত্ব বাতিল। এই ডিপ্রেশনের মধ্যে আমি দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন থেকে আমি আমার অফিসে কাঁথা বালিশ নিয়ে যে ঘুমাইছি, 7 দিনের জন্য রান্না করে একটা পাত্রে নিয়ে 24 ঘন্টা অফিসে পড়াশুনো করেছি এবং ওই একই খাওয়া 7 দিন করে খেয়েছি, আবার 7 দিন পরে খাবার নিয়ে এনেছি। এই জায়গাটা তোমাদেরকে করতে হবে। দেন একটা রুটিন তোমাদেরকে মানতে হবে, প্রত্যেক দিন তোমাদের লাইফটা হবে একই রকম। এরপরে যেটা বলেছি যে আমি তোমাদেরকে আজকের ক্লাসে একটা ফিক্সড গাইডলাইন দেব এবং তোমাদেরকে আমি একটা সাজেশন দিব, ছোট্ট একটা সাজেশন, 1 পেজের একটা সাজেশন, শুধু ওইটাই ফলো করবো, আর কিচ্ছু করার দরকার নেই তোমাদের। এবং শেষে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে ভর্তি পরীক্ষার গত বছরের যে কোশ্চেনগুলো তোমরা পরীক্ষা দিয়েছিলে সেগুলো আসলে তোমরা সবই পারতা, কেন ভুল করে এসেছো সেটা আমি তোমাদেরকে বলবো। এখন দেখো যে জাঙ্গে আমরা একটু দেখে নিই যে তোমাদের জন্য যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটা কেমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমরা যে ইউনিটে পরীক্ষা দিবা বি ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জাস্ট 8 পয়েন্ট লাগবে। আমি বিশ্বাস করি যে তোমরা যারা ক্লাস করছো তোমাদের সবার কিন্তু 8 আছে, জিপিএ 8 আছে, সো তোমাদের কোনো সমস্যা না। 3.5
মানে অ্যাজ ইউজুয়ালের জন্য 3.5 হইলেই হচ্ছে, এ মাইনাস পেলেই হচ্ছে। শুধু আইন বিভাগের জন্য এ গ্রেড দরকার। এখানে তোমাদের মানবন্টনটা তোমরা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা হলেই কিন্তু হচ্ছে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাধারণ গণিত আছে, এটা হলো একটু এক্সট্রা। সো তোমরা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দিবা তখন তোমাদের কিন্তু এই গণিতটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এবং গণিতের জন্য আমি জাস্ট বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা যদি বিগত 10 বছরের যে গণিত প্রশ্নগুলো এসেছে, বিগত 10 বছরের যে গণিত প্রশ্নগুলো এসেছে ওইগুলো সলভ করো, তাহলে তোমরা গণিতের সব কিছু কমন পাবা। কারণ একই টাইপসের কোশ্চেন কিন্তু গণিতে করা হয়, জাস্ট তোমরা বিগত 10 বছরের গণিত কোশ্চেনগুলো সলভ করে ফেললেই হবে। আর বাকিগুলো সবই সেম, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এবং তোমাদের ভর্তি 80 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা, ভুল উত্তরের জন্য 0.20। এগুলো মোটামুটি সব ভার্সিটির জন্য সেম থাকে আর কি। এরপরে তোমাদের সি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সি ইউনিট, সেখানেও মোটামুটি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে ক্লাস হবে, কোশ্চেন হবে। তোমাদের আসলে দেখতে হবে খালি এইটা যে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের হচ্ছে কোশ্চেন হবে। তো তোমরা সব জায়গাতেই দেখবা যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান কত নম্বরের কোশ্চেন হবে দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট সাবজেক্টটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য দিন শেষে আসলে পড়াশোনাটা হলো একই জিনিস, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। শুধু জাহাঙ্গীরনগরের জন্য অতিরিক্ত ম্যাথ করতে হবে তোমাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু এখানেও বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সো যেটা আমি তোমাদেরকে বলেছি যে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এবং ইংরেজিতে কিন্তু এখানে 35 নম্বর। ইংলিশ কিন্তু খুবই একটা কি ফ্যাক্টর এখানে, 35 মার্কস। এবং মোটামুটি 5 নম্বর সব জায়গাতেই একই রকম, রাউন্ডলি 33% নম্বর পেলে পাস। এবং ওদের যে ইউনিভার্সিটি তোমাকে 1 নম্বর দিচ্ছে একটা কোশ্চেনের জন্য, সেখানে হয়তো 0.20 হচ্ছে ভুল উত্তরের জন্য কাটা যাবে, বাট এরা দিচ্ছে 1.25 এবং তোমার এখানে 0.25 কাটা যাচ্ছে। আমি এটা নিয়ে একটু কথা বলবো তোমাদের, যে তোমরা যখন উত্তর করবা তখন তোমাদের কি করা উচিত। দেখো, আমাকে অনেকে বলে যে যখন উত্তর করব তখন আসলে কি করা উচিত। তুমি দেখো যে একটা কোশ্চেন হলে 1 নম্বর, আর ভুল হলে 0.20 কাটা যাবে। সো তুমি মনে করো যে 1 2 3 4 5 6, তুমি মনে করো যে 1 থেকে 6 পর্যন্ত এটা আন্দাজে দাগাইছো, একদম আন্দাজে দাগানোর পরে তোমার এটা ভুল গেছে, এটা ভুল গেছে, এটা ভুল গেছে, এটাও ভুল গেছে, এটা আর এটা হয়েছে। সো তোমার এই 4টা কোশ্চেন ভুল গেলে তোমার হচ্ছে 0.80 কাটা, 2টা হওয়ার জন্য তোমার 2 নম্বর পাচ্ছ তোমরা। তাহলে দিন শেষে তোমার কিন্তু পজিটিভ 1.20। মনে করো তোমার কপাল অনেক বেশি খারাপ, তোমার 5টাই ভুল গেল, 6টার মধ্যে 5টা ভুল গেল, একটা সঠিক। সো 5টা ভুলের জন্য তোমার কাটা যাবে হচ্ছে 1 নম্বর, একটা সঠিক হওয়ার জন্য তুমি পাবা কয় নম্বর, 1 নম্বর। সো দিন শেষে তোমার কিন্তু কোনো লস নেই। আমি মনে করি যে এটা অনেক একটা বড় ভুল করো তোমরা, বা অনেক ভয় পাও যে নেগেটিভ নম্বরের একটা ভয়। আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 6টা যদি তোমরা আন্দাজে দাও, একটা হবেই, 2টা হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমি তোমাদেরকে আন্দাজে দাগাইতে বলবো না, তোমাদেরকে আমি যে পলিসি আমি সবসময় ফলো করি এবং ফলো করতে বলি সেটা হচ্ছে এ, বি, সি এবং ডি। একটা মনে করো কোশ্চেন 1 নাম্বার, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ভুল কোনটা এটা খুঁজে বের করো। মনে করো ডি নাম্বারটা ভুল, তুমি নিশ্চিত
তুমি 100% হচ্ছে শিওর যে ডি নাম্বারটা ভুল, 100% শিওর। তার মানে এ বি সি এই তিনটার থেকে একটা উত্তর হবে মাস্ট। তুমি দেখলা যে বি নম্বরটাও ভুল সেন্টেন্স দেখে 100%। এখন তোমার একবার মনে হচ্ছে এ সঠিক, একবার মনে হচ্ছে সি সঠিক, বাট তুমি 100% নিশ্চিত যে তুমি বি এবং ডি হবে না, এই দুইটা হবে না, তুমি 100% নিশ্চিত। কিন্তু এ এবং সির মধ্যে তোমার কনফিউশন। এই ক্ষেত্রে তুমি এ এবং সি এখানে 50% সম্ভাবনা, 50-50 50-50 সম্ভাবনা মানে হচ্ছে তুমি ছয়টা যদি দাগাও মিনিমাম 3টা সঠিক হবে। এটা কিন্তু বিজ্ঞান বলতেছে, মানে এটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক্যালি প্রুভড। যখন 50-50 তখন তুমি যদি 6টা দাগাও 100% তোমার 3টা সঠিক হবে, 4টা দাগাইলে 2টা সঠিক হবে, কপাল ভালো হলে বেশিও হতে পারে, 2টা দাগাইলে একটা সঠিক হবে। তার মানে কিন্তু তোমার এখানে লস নেই কোনো। তুমি 6টা দাগাইলে 3টা ভুল গেলে 0.600 কাটা যাবে, বাট তুমি কিন্তু 3 নম্বর পাবা, তোমার কিন্তু অনেক লাভ। এইরকম সিচুয়েশনে তোমরা সবগুলো উত্তর করে আসবা, 2টার মধ্যে যেটা মন চাই সেটা। বাট মনে করো যে তুমি এখানে ডি হবে না 100% শিওর, যে ডি হবে না 100% শিওর, তোমার মনে হচ্ছে এও সঠিক, তোমার মনে হচ্ছে বি সঠিক, তোমার মনে হচ্ছে সিও সঠিক। আমি বলবো এই ক্ষেত্রে এটা উত্তর করবা না। আমি হলে উত্তর করতাম, কারণ এই এখানেও উত্তর করলে লস নেই, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সাহস কম, হার্টবিট কম, তোমরা এই ক্ষেত্রে যেও না। সো আমি কি তোমাদেরকে এই ভুল উত্তরের বিষয়টা বুঝাইতে পেরেছি? যদি কোনো কোশ্চেনে তোমরা 2টা বাদ দিতে পারো 4টা অপশনের মধ্যে, যে এই 2টা হবে না, বাকি 2টার মধ্যে একটা হবে, তোমাদের অবশ্যই ওইটা উত্তর করে আসা উচিত। ক্লিয়ার এই পয়েন্টটা তোমাদের? এই নেগেটিভের ভয় করবো না, কারণ 5টা ভুল গেলে 1 কাটা, একটা সঠিক হলে 1 পাবা। ওকে, এরপরে চিটাগাং ইউনিভার্সিটি। চিটাগাং ইউনিভার্সিটিতে তোমাদের জন্য কিন্তু বিশাল সুযোগ আছে, 1221টা ইউনিভার্সিটি। অনেককে আমি দেখি যারা দূরত্বের কারণে ভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় না। আমি অনেককে দেখেছি চিটাগাং অনেক দূরে, এজন্য তারা হলো ভর্তি পরীক্ষা দেয় না কিংবা পড়তে চায় না। অনেক বাপ মা বলে এত দূরে পড়াশোনা করার দরকার নেই, অথচ কিন্তু বাংলাদেশের তোমাদের মতো অসংখ্য তরুণরা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, কত দূরে, সেখানে চাইলেও কিন্তু আসতে পারবে না। তো আমরা পড়াশুনো করার জন্য সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের ফেলে আমেরিকা চলে যাচ্ছে, আর তোমরা সামান্য বাংলাদেশ তো এতটুকু একটা জায়গা, তোমরা চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। অদ্ভুত একটা বিষয় আর কি। প্রত্যেকটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, প্রত্যেকটা ভার্সিটিতে গুরুত্বপূর্ণভাবে নিবা, যেখানে ভালো সাবজেক্ট পাবা সেখানেই ভর্তি হবা, যত দূরে হোক কোনো সমস্যা না। বাংলাদেশের এক মাথা থেকে আর এক মাথা যাইতে তোমার সর্বোচ্চ 10 ঘন্টা লাগবে, খুব বেশি না। এবং সব জায়গায় কিন্তু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে নতুন নোট আসবে না, সেটা হচ্ছে যে বুঝি না। আমার শিক্ষার্থীদের অনেকে বলে স্যার অনেক ডিপ্রেশনে চলে যায় কারণ পড়া বুঝি না। কি বুঝি না? পড়া বুঝি না।
আমি বলবো যে পড়া না বুঝলে কোনো সমস্যা নেই। তোমার ভর্তি পরীক্ষায় কোশ্চেন হবে বাংলা, জেনারেল নলেজ এবং ইংরেজি। আমি ধরলাম যে এখান থেকে 100 নম্বরের কোশ্চেন হবে। জাস্ট মনে করো আমি একটা হাইপোথেটিক্যাল কেস, বিভিন্ন ইউনিভার্সিটিতে একটু কম বেশি হতে পারে। এই যে 100 নম্বরের মধ্যে তুমি যে বলতেছো যে পড়া বুঝি না, ঠিক আছে, তুমি কি বলতেছো যে পড়া বুঝি না। পড়া বুঝি না বলতে কি এখানে এখানে বোঝার বিষয় আসলে কি বলো? এখানে বোঝার বিষয় দুইটা জিনিস, একটা হলো বাংলাতে গ্রামার আছে, ইংলিশে গ্রামার আছে। তো এই বাংলা গ্রামার থেকে কয় নম্বরের প্রশ্ন হয়? সর্বোচ্চ সর্বোচ্চ যদি হয় 7 নম্বরের প্রশ্ন হবে। যদি সর্বোচ্চ হয়, তোমরা আমাকে দেখাতে পারবা না যে অ্যাভারেজে 7 নম্বরের বেশি প্রশ্ন বাংলা থেকে কখনো আসে। ইংলিশ ব্যাকরণে গ্রামার থেকে সর্বোচ্চ 7 নম্বরের প্রশ্ন হবে। আমি বলবো অ্যাভারেজে কোনো কোনো বছরে 3 নম্বরের প্রশ্নও হয়, 2 নম্বরের প্রশ্ন গ্রামার থেকে সেটাও আছে, বাট আমি এখানে অন অ্যাভারেজের কথা বলছি। তো এখন তুমি যদি এই 14 নম্বর বাদ দাও, 7 + 7 = 14 নম্বর। এই 14 নম্বর হচ্ছে পড়া বুঝি না। চোদ্দ নম্বর বাদ দিলে তোমাদের এখানে কিন্তু এখনো 86 নম্বর থাকে। ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য তোমার দরকার হচ্ছে অ্যারাউন্ড 65 নম্বর। অ্যারাউন্ড 65 পেলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষাতে চান্স পাবা। যদি তুমি এই 86-র মধ্যে 75 থেকে 80-র মধ্যে পাও, তোমার পজিশন থাকবে 1 থেকে 50-এর মধ্যে। এই 86 নম্বরটা আসলে কি? মুখস্থ। আমি আমার শিক্ষার্থীদের ম্যাক্সিমামের সাথে যখন কথা বলি, অনেক শিক্ষার্থী আমার মেসেঞ্জারে এই মুহূর্তে আমার মনে হয় 1000-এর উপরে মেসেজ আছে। আমি র্যান্ডমলি কিছু চেক করি, সবাই বলে স্যার খুবই হতাশ। কেন? পড়া বুঝি না। কি বোঝো না? গ্রামার বুঝি না, কারক সন্ধি সমাস বুঝতে গেলে মাথা নষ্ট। আরে ভাই গ্রামার বাদ দাও, গ্রামার থেকে কয় নম্বরের কোশ্চেন হবে? 7 7 14। সাধারণ জ্ঞান সব মুখস্থ, বাংলা ব্যাকরণ বাদ দিলে বাকি সব ফার্স্ট পেপার। এক কথাই প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের উৎস, বানান শুদ্ধিকরণ সবই কি মুখস্থ। ইংরেজিতে গ্রামার বাদ দাও, বাকি ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হবে মুখস্থ। প্রত্যেক বছর প্রিপজিশন থেকে 2-3টা কোশ্চেন হয় মুখস্থ। ইডিয়মস, স্পেলিং, ট্রান্সলেশন, সিনোনিমস, অ্যান্টোনিমস সব কি মুখস্থ। জাস্ট মেমোরাইজেশন, নাথিং ইলস। তাহলে তোমরাই যে বোঝানা করে আসো, টেকনিক্যালি আগাইতে হয়, টেকনিক্যালি তোমাকে খেলতে হয়, তোমাকে 100 পাওয়ার কোনো দরকার নেই। সো এই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাদের ব্যর্থতার সবথেকে বড় কারণ যেটা আমি আগে বলেছি, যে ডিপ্রেশন, ঢাকা ভার্সিটিকে একটা কাল্ট হিসেবে কল্পনা করা। তেমনিভাবে তোমরা এই যে 14 নম্বর, যেটা 14 নম্বর ব্যাকরণ, যেটা বাংলা ইংলিশ মিলে তোমাদের 90% সময় তোমরা এই ব্যাকরণের পিছনে দাও। সেই ক্লাস 6 থেকে সারা জীবন তোমাদের যত পড়াশুনো, যত জায়গায় প্রাইভেট পড়েছো, সব কিছুই গ্রামার কেন্দ্রিক, ডাস্টবিন কেন্দ্রিক একটা। গ্রামারের কোনো দরকার নেই জীবনে। বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, খুব সুন্দর করে কথা বলতে পারে, কোনো ভুল পাবা না, জীবনে বাংলা ব্যাকরণ হাতে করে নাই। আর যেখান থেকে তোমাদের 86 নম্বরের প্রশ্ন হবে,
তার জন্য তোমরা সময় ব্যয় করো 10%। হোয়াটস আ প্যারাডক্স? 86 নম্বর তোমাদেরকে দিবে, 10% টাইম দিচ্ছ। 14 নম্বরের কোশ্চেন হবে 90% টাইম দিচ্ছ। আবার এই 90% টাইম দিতে যে আরও ক্ষতি হচ্ছে, ব্যাকরণ বোঝো না, কোশ্চেন পারো না, ভুল করো, আরও হতাশা বাড়ে, আরও হতাশা বাড়ে, সংক্রামক ব্যাধিতে পরিণত হয়ে যায়। নিশ্চিত করে এই মুখস্থ বিষয়গুলো 100% করতে হবে, এবং এই মুখস্থ বিষয়গুলো হুবহু রিপিট কোশ্চেন হয়, প্রিভিয়াস কোশ্চেন হয়। তাহলে তোমাদেরকে এনশিওর করতে হবে 86 নম্বর। কি এনশিওর করতে হবে? 86 নম্বর। এখন তাহলে কি 14 নম্বর ছেড়ে দিবা? এই যে 14 নম্বর, যদি একটু ঘোরালো পেঁচালো কোশ্চেন হয়, তোমরা কিয়ামত পর্যন্ত ব্যাকরণ পড়ে উত্তর করতে পারবা না। সো যেটা করবা, যে ইংলিশের গ্রামার্সের যে রুলসগুলো আছে এগুলো মুখস্থ করে রাখবা। তো তোমার ইংলিশের 7টা প্রশ্নের মধ্যে মিনিমাম 5টা প্রশ্ন হবে হুবহু রুলস। এর পিছনে টাইম দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট সব মিলিয়ে হয়তো 50 রুলস হবে যেগুলো দরকার। এই 50টা রুলস তোমরা মুখস্থ করে রাখবা। এরপরে প্রতি সপ্তাহে একবার করে তোমরা আধা ঘন্টায় রিভিশন দিতে পারো। আবার পরীক্ষার আগের রাতে তোমরা আধা ঘন্টায় রুলসগুলো একবার রিভিশন দিয়ে যাবা। আমি তোমাদেরকে প্রমিস করতেছি যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি হবা তাদেরকে আমি নিজ হাতে এই 50টা ইংরেজি রুলস যেগুলো লাগবে লিখে নোট করে পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব। একবারে আমি তোমাদেরকে, এই যে এখন আমি তোমাদের প্রমিস করে গেলাম, সেকেন্ড টাইমে যারা ভর্তি হবে ওদেরকে আমি নিজ হাতে আমেরিকাতে বসে আমি তোমাদেরকে লিখে পিডিএফ করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রুলসগুলো জানলে কিভাবে উত্তর করতে পারবা? মনে করো একটা রুলস মনে করো, যে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এদের পরে ভার্বের আইএনজি হয়। এই নিয়মটা তুমি মুখস্থ করবা। এই রুলস থেকে মিনিমাম 1000 প্রশ্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় আসছে। 1000 প্রশ্ন মিনিমাম। এখান থেকে কেমন কোশ্চেন হয়? তোমরা বিসিএস বলো, চাকরির পরীক্ষা বলো, কিংবা অ্যাডমিশন বলো, এই রুলস থেকে যতগুলো কোশ্চেন তোমরা দেখবা বাংলাদেশের ইতিহাসে, এই যে 1000 প্রশ্ন বললাম, সবগুলা জাস্ট হুবহু রুলস আর কি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ, আমরা কি বলেছি রুলসে? যে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, এরপরে ভার্বের আইএনজি হবে। তাহলে উত্তর হবে কি? সি। 1 সেকেন্ড তোমাকে তাকানো যাবে না, 1 সেকেন্ড সময়ও লাগবে না। অ্যাডমিশনের গ্রামার থেকে যে কোশ্চেনগুলো হয় তার 95% হুবহু রুলস, এর বাইরে কিচ্ছু না। তাহলে তোমরা যদি ওই 50টা নিয়ম মুখস্থ করে রাখো 1 ঘন্টা লাগবে, প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে রিভিশন দাও, দ্যাটস অল।
গ্রামারের জন্য তোমাদের কিন্তু কোনো সময় ব্যয় করা লাগতেছে না। তোমাদের সবগুলো সময় তোমরা দিবা কিসে? দিবা হচ্ছে এই ৮৬ নম্বরে দিবা, এই ৮৬ নম্বর মুখস্থে দিবা। যেমন তোমাকে যদি আমি আর একটা রুলস দিই, যে রুলস নাম্বার 2, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড নট প্লাস V1। এই নিড নট হচ্ছে ভার্বেল মোডাল ভার্ব। আমরা জানি যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড নট, ডেয়ার নট, ওট টু, ইউজ টু, এই মোডালগুলোর পরে ভার্বের V1 হয়। এই রুলস থেকে মিনিমাম 50টা প্রশ্ন বিগত বছরে আসছে। সবগুলো প্রশ্ন একই রকম আসবে। কেমন? আই নিড নট ড্যাশ দেয়ার, গো, ওয়েন্ট, গন, গোয়িং। কি হবে বলো তো? আই নিড নট ড্যাশ দেয়ার, আই নিড নট, এটা হলো মোডাল, এরপরে ভার্বের V1 হবে। সো সঠিক উত্তর হবে কি? আই নিড নট গো দেয়ার। কোনো ধরনের কনফিউশন নেই। আবার আমি দেখি যে তোমরা অনেকে আবার পণ্ডিতি করো, জটিল জটিল গ্রামাটিক্যাল রুলস শিখতে চাও। যারা ক্লাস নিতে আসে তাদেরকে ধরো, স্যার এই রুলস পড়ার নাই কেন, এই রুলস কেন পড়ার নাই, এই যে জটিল একটা রুলস এটা কেন শেখান নাই? তিলকে তাল বানাতে যে বেতাল হয়ে সেই তাল একদিন কাল হয়ে ঢুকে জীবনে কাল হয়ে দাঁড়ায়। সো এই যে মনে করো যে ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের দরকার, জটিল গ্রামার কখনো পরীক্ষাতে আসে না, ভুল ভবিষ্যৎ দু একবার আসে, সেটা না জানলে তোমার কোনো ক্ষতি নেই। 100টা কোশ্চেনের মধ্যে তুমি 75টা উত্তর করতে পারলেই ফার্স্ট হয়ে যাবা। সো জটিলগুলো সব মাথার থেকে ফেলে দাও, সহজগুলো রাখো। এরকম একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যে রুলসগুলো সেগুলো মনে রাখবা। এই রুলসগুলো আমি তোমাদের সবগুলো লিখে দেবো। এই যে হাত তুলে তোমাদেরকে বলতেছি, কোনো পলিটিক্যাল লিডারদের মতো বলতেছি না যে পরীক্ষায় যদি নির্বাচনে পাশ করলে তোমাদেরকে বাস দেব। আমি কিন্তু বাস দেব না, তোমাদেরকে আমি নিয়ম দেব। একইভাবে তোমাদের বাংলায় ইংলিশে গ্রামারগুলো বললাম, বাংলার ব্যাকরণের জন্য তোমাদের সমাস, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, এগুলো তো তোমাদের সব মিলিয়ে আমার মনে হয় না যে তোমাদের যে নিয়মগুলো দরকার সেগুলো হয়তো এরকম 50-60টা নিয়ম হবে। যেহেতু গ্রামার তোমাদের কাছে খুবই লো ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে বাংলাতেও তোমরা ওই 50-60টা রুলস কোনো একটা PDF আকারে রেখে প্রিন্ট দিয়ে ওইটা সপ্তাহে একদিন তুমি রিভিশন দিও, যেটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে তোমরা কি করবা বলো? তোমরা এই 86 নম্বরের পিছনে ছুটবা। এখন আসো, এই 86 নম্বরটা 100% কমন পাবা কি করলে? ওকে, তোমাদের যে ইংলিশের মুখস্থ বিষয়গুলো আসবে সেগুলো সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন, ইডিয়মস, গ্রুপ ভার্ব, স্পেলিং, ট্রান্সলেশন, এখান থেকে আসবে। তোমাদের আমি 100%
গ্যারান্টি দিচ্ছি যে এগুলো হুবহু বিগত বছরের প্রশ্ন হবে। হান্ড্রেড পার্সেন্ট বলছি হুবহু বিগত বছরের প্রশ্ন হবে। তাহলে তোমাদের কি করতে হবে? এটা কিচ্ছু করতে হবে না, যে কোনো বই থেকে রিয়েল প্রশ্ন পড়বা, যে কোনো বই থেকে রিয়েল প্রশ্ন পড়বা। রিয়েল প্রশ্ন মানে কি? রিয়েল প্রশ্ন মানে বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্ট, যে কোন বাংলাদেশের সকল ভার্সিটির অ্যাডমিশন টেস্ট। রিয়েল কোশ্চেন মানে হচ্ছে বিসিএস, চাকরির পরীক্ষা। আমার মনে হয় যে জাস্ট বিসিএস এবং অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্ন পড়লেই এনাফ। বাট আমি বলবো, যেহেতু তোমাদের সেকেন্ড টাইম, লাস্ট সুযোগ, তোমরা বাংলাদেশের সকল ভার্সিটির প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বা। বিসিএসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম বিসিএস থেকে শেষ পর্যন্ত সবগুলো বিসিএসের এই টপিক্সের রিয়েল কোশ্চেনগুলো পড়বা। চাকরির পরীক্ষা রিয়েল কোশ্চেনগুলো পড়বা, খুব বেশি সময় লাগবে না। এখন যদি তোমরা বলো যেগুলো কই পাবো, বাংলাদেশের মার্কেটে যতগুলো বই আছে সবগুলো বইয়ে সুন্দর করে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন এগুলো রিয়েল কোশ্চেন দেওয়া আছে, লিখে লিখে দেওয়া আছে। বিভিন্ন ভার্সিটি রিয়েল কোশ্চেন, বিসিএস রিয়েল কোশ্চেন, চাকরির পরীক্ষা রিয়েল কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে। তুমি যে কোনো বই পড়তে পারো, ভোকাবুলারি প্যানাসিয়া পড়তে পারো, তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়তে পারো, আমি বেসিক্যালি বলবো যে তুমি ভোকাবুলারি প্যানাসিয়া পড়বা, কারণ এখানে কম দেওয়া আছে, যা দেওয়া আছে এনাফ। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি দেওয়া আছে, এত বেশি দরকার নেই, বাট কেউ পড়লে কোনো সমস্যা না। একইভাবে তোমরা আরও যে বইগুলো আছে, মাস্টার্স, এখানে তোমার যা লাগবে তার থেকে অনেক বেশি দেওয়া আছে, কারণ এই বইগুলা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার্স, এগুলো চাকরির পরীক্ষার জন্য, এই জন্য অনেক বেশি দেওয়া আছে। এত বেশি তোমার লাগবে না, এখানে যা দেওয়া আছে তার হয়তো 50% তোমার লাগবে, এখানে যা আছে তা হয়তো তোমার 70% লাগবে। এজন্য তুমি যদি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়ো, মাস্টার্স পড়ো, তুমি আরও অতিরিক্ত 50% বেশি পড়বা, বাট পড়লে কোনো সমস্যা নেই। এমনকি তুমি যদি অ্যাপেক্স পড়ো, মোট কথা যে কোনো একটা বই থেকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়বা। ভোকাবুলারি প্যানাসিয়াটা হচ্ছে ভার্সিটির জন্য লেখে, এজন্য এখানে কম দেওয়া আছে। হয়ে গেল। এরপরে তোমাদের টেক্সট বুক থেকে কিছু কোশ্চেন হয়, আমি বলবো 3-4টা বা 2-3টা কোশ্চেন হয়। এটার জন্য তোমরা জাস্ট টেক্সট প্যানাসিয়া পড়লেই তোমাদের জন্য 100% যথেষ্ট হবে বলে আমি মনে করি। এরপরে তোমরা তোমাদের বাংলার যে মুখস্থ বিষয়, এগুলো তোমরা জাস্ট এই 2টা পড়লেই তোমাদের জন্য এনাফ।
বাংলার মুখস্থ বিষয় বলতে আমি বোঝাচ্ছি এক কথাই প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, শব্দের উৎস, বানান শুদ্ধিকরণ, জাস্ট এইগুলা। আর জিকের যে মুখস্থ বিষয় সেটা তোমাদেরকে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে প্যানাসিয়া, অথবা যে কোনো একটা বই, সেটা MP3 হতে পারে, জুবাইট জিকে হতে পারে, যে কোনো একটা বই পড়লেই হবে, একটা বই আনা, আর এর বাইরে কিছু না। আমি বলবো জিকের জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যানাসিয়া প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ সমাধান করা। এখান থেকে 70% পেয়ে যাবা। জাস্ট তুমি ঢাকা ইউনিভার্সিটির প্যানাসিয়া প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করো, এখান থেকে 70% হুবহু পাবা। জিকের সাম্প্রতিকগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবা, আর সাম্প্রতিকের বাইরের যে কোয়েশ্চেনগুলো এগুলো সব প্রিভিয়াস কোয়েশ্চেন হবে, 95% প্রিভিয়াস কোয়েশ্চেন হবে। সো যে কোনো বই থেকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো শেষ করে ফেলবা। সো তোমাদের এই 86 নাম্বার কী কী হবে সেগুলো আমি তোমাদেরকে বললাম, যে এই 86 নাম্বার তোমরা কীভাবে পড়বা। তোমরা যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, 100% মোটিভেশন ডেডিকেশন নিয়ে পড়ো, তাহলে আমি বলবো তোমাদের 1 মাস সময় লাগবে। 100% লেভেলে পৌঁছানোর জন্য 1 মাস সময় লাগবে। তোমরা প্রত্যেক দিন যদি মনে করো 10 ঘন্টা করে পড়ো এখন থেকে, মোবাইল বন্ধ রেখে, যখন পড়বো তখন মোবাইল খোলা রাখা যাবে না। যখন পড়বা না তখন তোমরা মোবাইল খোলা রাখো। যদি তোমরা মোবাইল ফোন বন্ধ রেখে প্রত্যেক দিন 10 ঘন্টা করে পড়ো, আমি তোমাদেরকে বললাম যে আগামী 30 দিন যথেষ্ট তোমাদের 100% লেভেলে হওয়ার জন্য। আমি যে কথাগুলো এখানে বলেছি এগুলো 100% হওয়ার জন্য। ওকে, তাহলে আমি মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি যে সবগুলো বিষয়। এরপরে চিটাগাং ইউনিভার্সিটি তোমাদেরকে আরও একটা ইউনিট আছে যেখানে তোমরা পরীক্ষা দিতে পারবা, কিন্তু দিন শেষে সব কিছু এক, যে তুমি বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান তোমাকে উত্তর করতে হবে। বিউপি আমি তোমাদেরকে বলবো খুব খুব গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে বলেছি যে সেকেন্ড টাইম যারা, তাদের নাম্বার 1 ইউনিভার্সিটি হবে বিউপি, যেহেতু পলিটিক্স নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইংলিশে কিন্তু 40 নম্বর। সো বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমাদের ইংলিশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সকল ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশন তোমরা নিবা, তার জন্য আমি যেভাবে গাইডলাইন দিয়েছি ওইটা হলো যথেষ্ট। ওই 86 নম্বর তোমাদেরকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে, আমি শুরুতে বলেছি যারা সেকেন্ড টাইম, তাদের হচ্ছে বিগ অপরচুনিটি হচ্ছে গুচ্ছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুচ্ছে কিন্তু প্রায় 5000 সিট আছে, প্রায় 5000, একটি পরীক্ষা যথেষ্ট। সো গুচ্ছ তোমাদেরকে নিশ্চিত করতে হবে। গুচ্ছের কোশ্চেন খুবই খুবই সহজ হয়। তোমরা বলতে পারো যে আমরা তো ভুল করি, আমরা গতবার গুচ্ছে ভালো করি নাই। এর কারণ হচ্ছে তোমরা পারো না সেটা না, এর কারণ হচ্ছে তোমাদের ভয়, তোমাদের জড়তা এবং তোমাদের ডিপ্রেশন, এরকম কিছু জিনিস আর কি। সাহস হতে হবে আর কি। ওকে, আমি মোটামুটি তোমাদের কথাবার্তাগুলো শেষ করেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকগুলো যোগাযোগের মাধ্যম থাকে। বাস থাকে, ট্রেন থাকে, লঞ্চ থাকে, বিমান থাকে, এমনকি হেঁটেও পার হওয়া যায়। আমরা শেখ সাদির নাম শুনেছি, যিনি পায়ে হেঁটে মোটামুটি পৃথিবীটার অনেকগুলো দেশ ভ্রমণ করেছে। সো এই
গন্তব্যে পৌঁছার অনেকগুলো যানবাহনের মধ্যে তুমি একটা যানবাহন মিস করেছো, ঢাকা ইউনিভার্সিটি। মনে রাখবা, তোমার ক্যারিয়ারের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার সামনে মিনিমাম 30টা প্ল্যাটফর্ম আছে। ঢাকা ভার্সিটি তেমন একটি প্ল্যাটফর্ম। একটি প্ল্যাটফর্ম তুমি মিস করেছো, আরও 29টি প্ল্যাটফর্ম তোমার হাতে আছে। যে প্ল্যাটফর্মে যে যানবাহনে চড়েই তুমি তোমার গন্তব্যে পৌঁছাও না কেন, সেম কথা। আমি ট্রেনে চড়ে যশোরে যাই, নাকি বিমানে করে যশোরে যাই, নাকি বাসে করে যাই, নাকি রিক্সা ভাড়া করে ঢাকা শহর থেকে যাই, দ্যাট ডাজেন্ট ম্যাটার। গন্তব্যে একটু আগে পৌঁছানো পরে পৌঁছানো কোনো বিষয় না। আমাদের জীবনে আমরা সময় যেভাবে নষ্ট করি, আমাদের জীবনে আমরা প্রচুর পরিমাণ সময় নষ্ট করি। তোমাকে 5 বছরের মধ্যেই গন্তব্যে যেতে হবে, বিষয়টা এরকম না। 10 বছর পরে গেলেও কোনো সমস্যা নেই। মনে করো যে ছেলেটা সেকেন্ড টাইমে ফর এক্সাম্পল বরিশাল ভার্সিটি বা কুমিল্লা ভার্সিটি বা অন্য কোনো একটা ভার্সিটিতে চান্স পেল, এবং সে মাস্টার শেষ করার সাথে সাথেই কোনো একটা ভার্সিটিতে পিএইচডি হয়ে গেল অথবা বিসিএসে হয়ে গেল, তাহলে সে কিন্তু 6 বছর পরে গন্তব্যে পৌঁছাইছে, শুরুর দিকে 1 বছর লস গিয়েছে। আবার যে ছেলেটা ঢাকা ভার্সিটিতে চান্স পেল, সে হয়তো মাস্টার শেষ করার পরের 6 বছরেও কোনো চাকরি পায় নাই। যেমন আমার ফ্রেন্ড সার্কেলের 50% এখনও কোনো গত 10 বছরে চাকরি পায় নাই, বয়স কিন্তু 30 ছাড়িয়ে যাচ্ছে, এবছরই সর্বশেষ চাকরির বয়স। দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখন আমি তোমাদেরকে দেখাবো যে গত বছর তোমরা যারা গুচ্ছে বিগেস্ট অপরচুনিটি তোমাদের জন্য খারাপ করেছো, ভালো করতে পারো নাই, কোশ্চেনগুলো কেমন ছিল। আমি আগেই বলেছি যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেন হয় তার 80% তোমাদের জানা, তোমাদের পারার লেভেলে, বাট তোমরা পারো না কারণ তোমরা অনেক বেশি ডিপ্রেস থাকো, ভয়ার্থ থাকো। তাই চলো আমরা একটু দেখে আসি যে গত বছরের গুচ্ছের কোশ্চেনগুলো কেমন ছিল। 1 ঘন্টা হয়েছে না? আচ্ছা, প্রিপোজিশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ হচ্ছে প্রিপোজিশন হচ্ছে জাস্ট মুখস্থ বিষয়, এটা নিয়ে আমি কথা বলবো না। এগুলো তোমরা মুখস্থ করলে হুবহু পাবা। এটার তোমাদের এক্সপ্লেনেশন শুনতে মন চাইলে তোমরা এটা কপি করে গুগলে পেস্ট করবা, সুন্দর সুন্দর ব্যাখ্যা পাবা। তোমরা এটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করবা, তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা পাবা। সো প্রিপোজিশন এটা জাস্ট মুখস্থ বিষয়, আমার সলভ করার কিছু নেই। তারপরে মনে করো যে এটা আর একটা প্রিপোজিশন, এখানে মুখস্থ মানে সলভ করা তেমন কিছু নেই, জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, রিকোর্স টু বসে, শেষ, একবারেই শেষ, কারণ এগুলো মুখস্থ আর কিচ্ছু না। ওই প্রিভিয়াস কোশ্চেন মুখস্থ করলে এগুলো 1 সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে। তারপরে সেন্ট্রালের পরে টু বসে, জাস্ট মেমোরাইজেশন। তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন সলভ করো দেখবা যে হাজারো কোশ্চেন পাবা এই সেন্ট্রাল টু। তারপরে এডুকেশন এনরিচেস আস, এটা হলো তোমাদের টেক্সট বুকের লাইন, তোমাদের টেক্সট বইয়ে সরাসরি দেওয়া আছে উইথ। সো তোমরা যারা ভালো, মানে এটাও আমার মনে হয় যে মিনিমাম 100 বার বিগত বছরে আসছে। 1 সেকেন্ডের একটা মামলা যদি তোমার ভালো মতো মুখস্থ থাকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন থেকে শুরুতেই 4টা কোশ্চেন হয়েছে। তোমরা প্রিপোজিশনের পিছনে যে টাইম দাও গ্রামারের পিছনে তার থেকে 1 কোটি গুণ সময় বেশি দাও। কেন, গ্রামার উত্তর করতে পারলে কি তোমরা একটা কোশ্চেন উত্তর করলে 10 নম্বর পাবা, আর প্রিপোজিশন উত্তর করলে 1 নম্বর পাবা? বিষয়টা কি এরকম? খুব বিশাল ভালো শট খেলে 100 মিটারে 6 মারলেও 6 রান, ওই পিছন দিয়ে 60 মিটারে 6 মারলেও 6 রান। কতটা দৃষ্টিনন্দন সেটা গুরুত্বপূর্ণ না, দিন শেষে তোমার নামের পাশে কতটা স্কোর যোগ হচ্ছে সেইটা গুরুত্বপূর্ণ। এতটা নান্দনিক হওয়ার কোনো দরকার নেই আমাদের। আমাদের দরকার নম্বর, টু দ্য পয়েন্টে নম্বর দরকার। একেবারে সোজা সাপটা, ভালোবাসা দিবি কিনা বল, যেভাবেই হোক ভালোবাসা পাইলেই হচ্ছে। মানে যে বাসায় বাথরুমগুলো ভালো, যে বাসার ক্লিন ভালো বেলকনি আছে, যে বাসায় আলো বাতাস ঢোকে, ওইটা হলো ভালোবাসা। একটা ভালোবাসা হইলেই হলো।
আমি কিন্তু সকিনার ভালোবাসার কথা বলি নাই। এরপরে তোমরা দেখো যে মাই আঙ্কল প্রমিসড মি এ প্রেজেন্ট। এখানে প্রেজেন্ট মানে হলো আমি ধরে নিচ্ছি পুরস্কার, যে আমার চাচা আমাকে একটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছিল। এই যে এই কোশ্চেনটা তোমরা পরীক্ষা দিয়েছো গত বছর, একটা ভয়েসের কোশ্চেন, ভয়েস। তো আমরা যখন ভয়েস শিখি তখন একবারে বেসিক ভয়েস শিখি আমরা কি টেন্সের ভয়েস শিখি। কেমন? আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা ভয়েস করি যে শুরু হবে রাইস দিয়ে, আই চলে যাবে শেষে, আই হয়ে যাবে মি, ভার্বের হবে ভি3, তাহলে ইট ইটেন, এরপরে একটা বাই হবে, আর এখানে একটা অক্সিলারি ভার্ব হবে ইজ। যদি এটা এট হতো ভি2 তাহলে সব ঠিক থাকতো, ইজের জায়গায় হয়ে যেত ওয়াজ, তাই না? এটা হলো আমাদের লাইফের প্রথম ভয়েস পার্ট, টেন্সের ভয়েস পার্ট। তো একইভাবে মাই আঙ্কেল, এটা হচ্ছে সাবজেক্ট আই, প্রমিসড ভি2, মি হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতেই অবজেক্টটা চলে যাবে, মি থাকলে কি হবে? আই হবে, তারপরে মাই আঙ্কেল চলে যাবে শেষে, ভি2টা ভি3 হবে, প্রমিজের ভি3 হচ্ছে প্রমিসড, যেহেতু ভি2 তাহলে এখানে একটা ওয়াজ হবে। এই যে আই এট রাইস, এট থাকার কারণে ওয়াজ হবে। সো আই ওয়াজ প্রমিসড। তাহলে তোমরা খেয়াল করো আই ওয়াজ প্রমিসড আছে কোনটাই? আই ওয়াজ প্রমিসড, আই ওয়াজ প্রমিসড। তাহলে এ এবং সি হচ্ছে কাটা। এখন আই ওয়াজ প্রমিসড বাই আঙ্কেল এ প্রেজেন্ট, এটা কিন্তু ঠিক না, কারণ বাই আঙ্কেল নাকি বাই মাই আঙ্কেল? মাই আঙ্কেল। তাহলে মাই কিন্তু মিসিং ডি নম্বরে, কিন্তু বি নম্বরে কিন্তু বাই মাই আঙ্কেলটা আছে, তাহলে ডি নম্বরটাও ভুল। সঠিক উত্তর কি? বি। তোমরা আমাকে বলো, ইয়া আই ইউ হল স্টুডেন্টস, কুল, তোমরা বলো যে ক্লাস 6-এ থাকতে তোমরা এই টেন্সের ভয়েস শিখেছো এভাবেই ঘর কেটে কেটে। এই কোশ্চেন কি তোমাদের এই বুড়ো বয়সে এসে, যে বয়সে তোমাদের বান্ধবীদের নাতিপুতি হয়ে গিয়েছে? আমি এবার দেশে আসার পরে গ্রামের পাশে বাজারে গিয়েছি। বাজারে যাওয়ার পর একটা ছেলে আমার কাছে এসে বলে, ভাই কেমন আছেন? তো পরে বলে যে তার বোন আমার সাথে পড়তো, ক্লাস 6-এ যখন পড়ে তখন বিয়ে হয়ে গিয়েছিল 2003 সালে বিয়ে হয়েছিল। পরে বললাম কি অবস্থা, রুকায়ের কথা তো মনে আছে আমার। ওর বাচ্চা কাচ্চা কয়টা? বললো 4টা, বড় ছেলের বয়স 16 বছর। তো এই যে মনে করো তোমাদের বান্ধবী বন্ধুদের নাতিপুতি হয়ে যাচ্ছে, তোমরা যদি এই ধরনের বেসিক জিনিস ভুল করো তাহলে তো তোমাদের দোষ। এগুলো আসলে কেন ভুল করো? আতঙ্কে, খুশিতে, ঠেলাই, ভাল লাগে তাই। তোমরা জটিল জটিল জিনিস শিখবা। হ্যাঁ, কোথায় কোন চিপাই চাপাই, রামপুর থেকে বাড্ডা, ইন্দুরের আড্ডা, কোন জায়গায় কি আছে, হাড়ে হারামজাদা রুলস সব শিখবা, যেগুলো পরীক্ষাতে কিছুই আসবে না। পরীক্ষাতে আসবে ইজি লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, উইথ আ ভিউ টু শুটিং ইউ, এইসব আসবে। কিন্তু তোমরা শিখবা জটিল কুটিল যত বুদ্ধি আছে জিলাপির ব্যাস, সেইগুলো শিখে পেট ভরিয়ে ফেলবা, ভালো জিনিস খাইতে পারবা না। তখন তোমরা এটাকে চিন্তা করবা জটিলভাবে, এটা তিল, তোমরা ভাববা এটা তাল, তারপরে কি হাল হবে? ওই তিলকে তাল বানাতে যে বেতাল হয়ে, সেই তাল একদিন ফাল হয়ে ঢুকে জীবনে কাল হয়ে দাঁড়াবে। সহজ জিনিস সহজভাবে চিন্তা করবা। মাঝখান থেকে আমার বান্ধবীদের 16 বছরের বাচ্চা হয়ে যাবে, অথচ আমাদের বিয়ে হবে না। কি মজা না জিনিসটা? কেন হবে না? কারণ সকিনাদের জন্য। ওকে, এরপরে
একটা প্যাসেজ আসছে, প্যাসেজটা কত কঠিন ছিল আমরা একটু দেখব। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ টু মেক আওয়ার লাইফস ইজি অ্যান্ড বিউটিফুল ইন অল আসপেক্টস। প্রাইমারি পারপাস অফ এডুকেশন, শিক্ষার বেসিক উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করা সকল দিক দিয়ে। হাউ ইভার, যাই হোক, if we analyze the actions done and the endeavors undertaken by the educated people of all times, যদিও যাই হোক, আমরা যদি পৃথিবীর সকল সময়ের সকল শিক্ষিত মানুষের অ্যাকশন মানে কাজ, এন্ডেভার মানে উদ্যোগগুলোকে ব্যাখ্যা করি, we find that those have not always been benefited to humankind. ওকে, কি হয়ে গেল এটা? তো যাই হোক, যা আমরা দেখব যে তাদের সব কাজ আমাদের জন্য বেনিফিটেড ছিল না। যেমন কিছুদিন আগে তোমরা ছাগল কাণ্ডে কয়েকটা ছাগল দেখলা যাদের নামের শেষে পিএইচডি করুক বা না করুক ডক্টর ডিগ্রি আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এরা জীবনে, আমরা যেমন আমেরিকাতে 5 বছর 6 বছর গরুর মতো খেটে খেটে পিএইচডি করতেছি, ওরা 1 সেকেন্ড টাইমও দেয় নাই, জাস্ট নামের আগে ডক্টর লাগাই দিয়েছে। তুমি কি দেখবা ভেরিফাই করে সে আদৌ পিএইচডি করছে কিনা? জীবনেও দেখবে না। এখন নামের আগে সবাই হাজি, বীর মুক্তিযোদ্ধা, ডক্টর এগুলো লাগাই, খুশিতে ঠেলাই, ভাল লাগে তাই। তোমরা দেখলা না যে প্রথম আলো রিপোর্ট করলো যে ভর্তির যোগ্যতাই ছিল না, অথচ ডক্টর বেনজির আহমেদ। তো এরা শিক্ষিত মানুষ না, ভার্সিটিতে পড়ছে না, তো এদের কাজকর্ম কি আমাদের জন্য কি বেনিফিটেড না। তাই বলতেছে যে শিক্ষার উদ্দেশ্য আমাদের জীবনকে সুন্দর করা হলেও শিক্ষিত মানুষের সকল কাজ আমাদের জীবনকে সুন্দর করে না, বরং অসুন্দর করে। হোয়াই ডাজ ইট হ্যাপেন, কেন এটা ঘটে? এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড স্কিলস, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং স্কিল মানে প্রতিভা দেয়। ইভেন্চুয়ালি প্রোভাইডস আস উইথ পাওয়ার, এবং আমাদেরকে একটা শক্তি দেয়। দিস পাওয়ার সামটাইমস টার্নস আস ইনটু মনস্টার্স অ্যান্ড সামটাইমস অ্যাঞ্জেলস, বিকজ পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপাস ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। এই শিক্ষার এই শক্তিটা খারাপভাবেও ইউজ করা যায়, আবার ভালোভাবেও ইউজ করা যায়। আমাদের মতো এই অ্যাডমিশনের এই যারা শিক্ষক, আমাদের মধ্যেও দেখবো অনেকে ব্যবসা করে, শিক্ষার্থীদেরকে ভুলিয়ে ভালিয়ে ফুসিয়ে ফাঁসিয়ে ভর্তি করিয়ে সার্ভিস না দিয়ে টাকা নেয়। দিন শেষে আরাক কোচিংয়ের শিক্ষার্থীদেরকে নিজের নামে বেলজ্জার বেশরমভাবে প্রচার করতে থাকে, ব্যবসা করে। তো দ্য ওয়ার্স এক্সাম্পল দ্যাট টুক দ্য লাইফস অফ বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল ওয়ার ওয়েস্ট অ্যান্ড এক্সিকিউটেড বাই দ্য এডুকেটেড পিপল। যেমন বলতেছে যে যেমন যুদ্ধ বাঁধে, এই যুদ্ধগুলো বাধাই কারা? শিক্ষিত সমাজ। বারাক ওবামার আমলে প্রতি মিনিটে মনে হয় পৃথিবীতে একটা করে বোম ফেলছে আমেরিকা। এরা কারা? সব তো বিশাল বিশাল ভার্সিটিতে পড়া শিক্ষিত মানুষ, এরাই তো যুদ্ধ বাঁধে, সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে। তো এইটাই বলা হচ্ছে যে শিক্ষার যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি। এখানে বলা হচ্ছে এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি। শিক্ষা সব সময় তোমাকে গ্যারান্টি দিবে না যে এটার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে। আনলেস ইট ইজ ইমবিউট মানে হলো একত্রিত করা, একত্রিত করা মোরালিটি, এথিক্স অ্যান্ড হিউম্যানিটি। শিক্ষার মধ্যে যদি মোরালিটির শিক্ষা না থাকে, নৈতিকতার শিক্ষা না থাকে, এথিক্সের শিক্ষা না থাকে, মানবতার শিক্ষা না থাকে, তাহলে এই শিক্ষা কোনোদিন মানুষের উপকারে আসবে না। তোমার যদি পরীক্ষার বইয়ে তোমার থাকে হলো কিভাবে মানুষের পাছায় বান্দরের লেজ ছিল, সেই লেজটা ছুঁড়ে যেয়ে ছেঁচুড় খেলা খেলতে খেলতে লেজটা ঘষে ঘষে কিভাবে
নিশ্চিহ্ন হয়ে বানর থেকে মানুষে পরিণত হলো, যদি এইসব তোমাকে পড়ানো হয়, ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা তোমাকে না পড়ানো হয়, তোমাকে ব্যাংলাপ শেখানো হয়, তাহলে তো তোমার এই শিক্ষা উপকারে আসবে না। তাহলে ইমবিউড মানে হলো মোরালিটি, এথিক্স এবং হিউম্যানিটির সমন্বয় করা, একত্রিত করা, ইনফিউজ করা। তাহলে তুমি দেখো দ্য ওয়ার্ড ইমবিউড ইন দ্য প্যাসেজ এর মানে কি? ইমবিউড মানে হলো ইনফিউজড, একত্রিত করা, একত্রিত করা। তুমি প্যাসেজের টোন দেখেই বুঝতে পারতেছো যে মোরালিটি, এথিক্স, হিউম্যানিটি একসাথে করতে হবে শিক্ষার মধ্যে। তাহলে ইনফিউজ করা, একত্রিত করা, খুবই ইজি। এরপরে তুমি দেখো দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের সব থেকে সুইটেবল টাইটেল কি? টাইটেল হচ্ছে গিফট, আর কিচ্ছু না। 1 নম্বর গিফট করলো তোমাকে। বেনিফিটস অফ এডুকেশন। তোমরাই আমাকে বলো, এই প্যাসেজে কি শুধু শিক্ষার বেনিফিটের কথা বলা হয়েছে? শিক্ষা যেমন আমাদেরকে বেনিফিটেড করে, আবার ক্ষতিও করে, দুইটাই বলা হয়েছে। সো শুধু বেনিফিট অফ এডুকেশন হবে না, এটা হবে না। ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, শুধু ব্যাড ইফেক্টও বলা হয় নাই, এটাও হবে না। ইম্পর্টেন্স অফ এডুকেশনও বলা হয় নাই। বলা হয়েছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন। শিক্ষার উদ্দেশ্যকে আমাদেরকে রিকনসিডার করতে হবে, পুনরায় ভাবতে হবে। তাহলে বেনিফিটস অফ এডুকেশন হবে না, কারণ শুধু বেনিফিট আলোচনা করা হয় নাই। ব্যাড ইফেক্টস অফ এডুকেশন হবে না, কারণ শুধু ব্যাড ইফেক্টস আলোচনা করা হয় নাই। ইম্পর্টেন্স অফ এডুকেশন আলোচনা করা হয় নাই। রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি সেটা রিকনসিডার করতে হবে, একদম স্পষ্ট প্যাসেজ থেকে। সে উত্তর হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা সঠিক নয়? এখানে সি নম্বরে বলা হচ্ছে ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি এনরোলমেন্ট, কিন্তু আমরা প্যাসেজে পড়েছি যে ডাজ নট, আমরা প্যাসেজে পড়েছি ডাজ নট অলওয়েজ গ্যারান্টি এনরোলমেন্ট। সো প্যাসেজে স্পষ্ট করে লেখা আছে যে ডাজ নট অলওয়েজ গ্যারান্টি, ডাজ নট অলওয়েজ গ্যারান্টি। আর এখানে বলা হচ্ছে যে ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি। এটা কি সঠিক? এটা ভুল। কিভাবে তোমরা এটা ভুল করো? ওই সূরা রহমানের মতো তোমাদেরকে বারবার বলতে হবে ফাবি আইই আলাই রব্বিকুম আতুকাজ্জিবান, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, কিভাবে তোমরা এগুলো ভুল করো। প্যাসেজে স্পষ্ট লেখা আছে ক্যান নট গ্যারান্টি, আর এখানে দেওয়া আছে ক্যান গ্যারান্টি, তাহলে এটা ভুল, এটা ফলস। ফেল করে বসে থাকো, আমার মাথায় আসে না আর কি এগুলা। এরপরে বলা হচ্ছে দিস প্যাসেজ এনকারেজ আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। এক্সিস্টিং এডুকেশন সিস্টেম মানে হলো বর্তমানের শিক্ষা ব্যবস্থাকে কি করতে আমাদেরকে এনকারেজ করে, উৎসাহিত করে। ডিসকার্ড মানে কি ছুঁড়ে ফেলা, ফলো মানে কি অনুসরণ করা, প্রমোট মানে এটাকে আরও প্রমোট করা, নাকি রিকাস্ট মানে পুনরায় বিবেচনা করা। কাস্ট মানে গণনা করা, রিকাস্ট মানে হলো পুনরায় গণনা করা, পুনরায় পুনর্মূল্যায়ন করা। সো আমাদেরকে শিক্ষার সিস্টেমটাকে পুনরায় বিবেচনা করতে হবে, খুবই ইজি বিষয়। হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড। মানে এখানে বলা হচ্ছে যে হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটির ডিগ্রি থাকাটা ইজ নট ম্যান্ডাটরি ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড, একটা বিশাল মন গড়ে তোলার জন্য বাধ্যতামূলক নয়। আমরা মাদার তেরেসা সহ পৃথিবীর অনেক বড় বড়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সহ অনেক মানুষকে দেখেছি
বিশাল বড় মনের মানুষকে দেখেছি যাদের কোনো ডিগ্রি ছিল না। সো এটা খুব কমন সেন্সের একটা বিষয় যে ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড, একটা বিশাল বড় মন তৈরি করার জন্য পৃথিবীর বিখ্যাত ভার্সিটির ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক নয়। একদম কমন সেন্স। কিভাবে তোমরা এটা ভুল করবে আমাকে বলো এই বয়সে এসে? By the end of the meal, some people take a few glasses of water. By the end of the meal, খাওয়ার শেষে কিছু মানুষ পানি পান করে। এটা কোন ফ্রেজ? তুমি যদি ভার্বের কাছে প্রশ্ন করতে হবে, তুমি যদি ভার্বের কাছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ পাবা। তুমি যদি কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করো তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ পাবা। ওই যে 50টা রুলসের কথা আমি বলছি না, 50টা নিয়ম, সেই 50টা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে ভার্বের কাছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ পাওয়া যাবে। ভার্বের কাছে কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ পাওয়া যাবে। আর নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ পাওয়া যাবে। তাহলে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা অবশ্যই তোমাদের এই নিয়মটা মুখস্থ থাকবে যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লোজ নাউন ফ্রেজ, কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে তোমরা দেখো বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাওয়ার শেষে সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু মানুষ পানি খায়। এখানে ভার্ব কি? পানি খায়। টেক মানে গ্রহণ করে, গ্রহণ করে মানে কি? খায়। কি দিয়ে প্রশ্ন করা লাগবে বলো তো আমাকে? ইয়া আইয়ুহাল স্টুডেন্টস কুল উনজুরুং ইলাল ব্ল্যাকবোর্ড। আমাকে বলো যে এখানে ভার্বের কাছে কি দিয়ে প্রশ্ন করা লাগতেছে? কিছু মানুষ পানি খায়। কখন খায়? খাওয়ার শেষে। বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাওয়ার শেষে। তাহলে কোশ্চেনটা কি দিয়ে করা যাচ্ছে এখানে? কিছু মানুষ পানি খায়। কখন খায়? খাওয়ার শেষে। কখন? তাহলে ভার্বের কাছে কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে কি হবে? অ্যাডভার্ব। তাহলে উত্তর কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি ডিফিকাল্ট? বলো বলো এটা কঠিন কিনা? আমি বললাম খাওয়ার শেষে কিছু মানুষ পানি খায়। আমি বললাম কিছু মানুষ পানি খায়। তুমি যদি কোশ্চেন করো কখন খাই, তবেই কেবল উত্তর হবে খাওয়ার শেষে। আমি যদি বলি কিছু মানুষ আস্তে পানি খায়, তখন কোশ্চেন হবে কিভাবে পানি খায়? আস্তে। ওকে, হোমার ডিসক্রাইবস a race of men who dash from the gods। তাহলে তুমি এখানে দেখো যে মেন হলো সাবজেক্ট, এখানে ভার্ব আছে খালি স্প্রাং। সো এটা খুব ইজিলি, যেখানে ওয়ার স্প্রাং হ্যাভ স্প্রাং হবে না এখানে, সো স্প্রাং হবে এখানে জাস্ট।
আমি ধরে নিলাম তোমরা এটা পারবা না, একটা কোশ্চেন না পারলে কিচ্ছু যায় আসে না। ওকে, এরপরে তুমি দেখো যে ইট ওয়াজ 10 to 12, এটা ছিল 10টা থেকে 12টার একটা সময়। মোস্ট অফ দ্য শপস, যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এখানে হ্যাড হবে, পাস্ট টেন্সে হবে, কারণ আমরা জানি যে কখনো যদি এক পাশে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে ওর পরেরটাতে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। এটাও তোমাদের ওই 50টা রুলসের মধ্যে একটা রুলস থাকবে। এরপরে আমি যখন রুলসের কথা বলছিলাম 50, তখন আমি লিখেছিলাম যে নিড নট প্লাস V1, তাহলে ওয়াশ হলো V1, ওয়াশটা কি V1। আমি কিন্তু বলেছি নিড নট প্লাস V1, তাহলে এখানে কি হবে, নিড নট ওয়াশ। এই নিডস হবে না, নিডস হবে না, নিড নট টু হবে না, জাস্ট রুলস আর কিচ্ছু না, নিড নট প্লাস V1। আচ্ছা, অনেকে এখানে বলতেছে জাস্ট আছে, তাই না? তো আমি জাস্ট তোমাদেরকে বলি যে এখানে কি আছে, পাস্ট টেন্স, এটা একটা কনভারসেশন, এই কনভারসেশনটা শুরু হয়েছে পাস্ট দিয়ে। সো তোমাকে সিকোয়েন্স অফ টেন্স এর নিয়ম অনুযায়ী পাস্টেই চলমান হতে হবে, এটা তুমি প্রেজেন্ট আর ব্যাক করতে পারবে না। এরপরে তোমরা দেখো যে ইফ কল্পনা চাওলা হ্যাড নট, তোমাদের যে 50টা নিয়মের কথা আমি বলছি তার মধ্যে একটা রুলস থাকবে, মনে করো রুলস নাম্বার 6, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ প্লাস V3। বুঝতে পারছো? ইউনিভার্সাল ট্রুথ, কিয়ামত পর্যন্ত এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটবে না, কিয়ামত পর্যন্ত। হ্যাভের পরে V3, হ্যাডের পরে V3, হ্যাজের পরে V3, ওই 50টার মধ্যে একটা নিয়ম। তাহলে তোমরা এখানে কি আছে, হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে কি হবে, V3। সবাই তোমরা জানো, এটা তোমরা ক্লাস 6-এ টেন্সের মধ্যে পড়েছো যে হ্যাজের পরে V3 পারফেক্ট টেন্স। তাহলে এখানে হ্যাভ V3 না, হ্যাজ V3 না, টু হ্যাভও V3 না, এখানে V3 শুধু হ্যাড। V1 হচ্ছে হ্যাভ হ্যাজ, V2 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড। এরপরে 16 নম্বর কোশ্চেন, ওই 50টা নিয়মের মধ্যে একটা নিয়ম আছে যে সাজেস্টেড, প্রমিসড, ইনসিস্টেড প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা নিয়ম আছে। তাহলে এখানে সাজেস্টেড আছে, এখানে অলওয়েজ V1 হবে, কোনো এস বাই এস হবে না। তাহলে V1 হচ্ছে ওয়ার্ক, V1, এখানে এস বাই এস আছে। তাহলে তোমার যদি রুলস মুখস্থ থাকে যে সাজেস্টেড, প্রমিসড, ইনসিস্টেড থাকলে শুধু V1 হবে, কোনো এস বাই এস হবে না। তাহলে তুমি চোখ বুঝে কী করবা, ওয়ার্ক 1 সেকেন্ডে উত্তর করতে পারবা। আমি আগেই বলেছি যে এই 50টা নিয়ম মুখস্থ করবা, পরীক্ষার আগের দিন রাতে আধা ঘন্টা নিয়মগুলো দেখে যাবা, হুবহু কোশ্চেন হবে, কোনো জটিল কুটিল হবে না। এরপরে ভোকাবুলারি আমি তোমাদেরকে দেখাবো না, এগুলো সব তোমরা পারবা। এটা দেখো, দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো হাউ হি উইল রেসপন্ড,
এখানে বলা আছে প্রশ্ন হলো, তোমরা বললা কি প্রশ্ন? দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো। তোমরা কোয়েশ্চেন করবা কি কি প্রশ্ন? তখন সে উত্তর দিবে প্রশ্ন হলো হাউ হি উইল রেসপন্ড, কিভাবে সে সাড়া দেয়, এটাই প্রশ্ন। কি প্রশ্ন? কিভাবে সে সাড়া দেয়, এটাই প্রশ্ন। কি দিয়ে কোয়েশ্চেন করলে কোন কি হয় আমি আগেই দেখে এসেছি, কি দিয়ে কোয়েশ্চেন করলে নাউন ক্লোজ হয়, সহজ। হোয়েন আই অ্যাম অনলাইন আই হ্যাভ লিবার্টি, আমি যখন অনলাইনে থাকি তখন আমার স্বাধীনতা আছে। হোয়েন আই অ্যাম অনলাইন, সে হোয়েন, হোয়েন মানে কি? কখন। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে কি হয় বলো তো? কখন দিয়ে প্রশ্ন করলে হয় অ্যাডভার্ব। সরি, এটা তো ক্লোজের প্রশ্ন না, ফ্রেজের প্রশ্নও না, এটা পার্টস অফ স্পিচের প্রশ্ন, তাই না? অনলাইনের নিচে একটা দাগ আছে, আই এম সরি, এখানে ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হলো পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? তো ওই 50টা নিয়মের মধ্যে একটা নিয়ম আছে যে বি ভার্ব প্লাস অ্যাজেক্টিভ। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো যখন প্রিন্সিপাল ভার্ব হয় তখন এটাকে বি ভার্ব বলা হয়। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো মূল ভার্ব হতে হবে। কি হতে হবে? মূল ভার্ব। তাহলে তার পরের শব্দটা কি হবে? অ্যাজেক্টিভ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এ, অ্যাজেক্টিভ। জাস্ট রুলস, আর কিচ্ছু না। স্পেলিং দেখাবো না, সিনোনিম দেখাবো না। ওকে, ওই 50টা নিয়মের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। তার মানে আমি যদি বলি 1/3 অথবা যদি বলি 2 থাকার কারণে এস হবে 2/3। তাহলে এখানে ইজ অথবা ওয়াজ হবে। যদি বলি ম্যাঙ্গোজ, তাহলে এখানে আর অথবা ওয়ার হবে। এটা হচ্ছে রুলস, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে 2/3 পরে পিপল আছে, পিপলটা কি? প্লুরাল। তাহলে এখানে হয় হবে আর অথবা হবে ওয়ার। যেহেতু পিপল প্লুরাল, তাহলে এখানে সি উত্তর হবে ওয়ার। কোনো কঠিন মনে হয় বলো? আমি অর্থনীতির ছাত্র হয়েও কিন্তু পারতেছি, তোমরা কেন পারবা না বলো? আর আমি তো বুড়ো মানুষ, বয়স প্রায় 20 হয়ে গেছে, তাহলে তোমরা কেন পারবা না বলো? এখানে বলা হচ্ছে যে ইনকারেক্ট সেন্টেন্সটা বের করো। ইনকারেক্ট সেন্টেন্স, তো এই রিজেম্বলের পরে প্রিপোজিশন হয় না, এটা আমাদের ওই 50টা নিয়মের মধ্যে একটা নিয়ম। ফোকাসের লেকচার শিটে সুন্দর করে বলা আছে যে ডিসকাস, রিজেম্বল, রিজ, এগুলোর পরে প্রিপোজিশন হয় না। সো রিজেম্বলের পরে প্রিপোজিশন হবে না, এটা ভুল। এরপরে 25 নম্বরে বলা হচ্ছে যে ইয়েট কোন পার্টস অফ স্পিচ? এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। তথাপি ইয়েট মানে কি?
তথাপি ভালো ড্রিঙ্কিং ওয়াটার, স্বাস্থ্যকর, মানে এই জিনিসগুলো এখন একটা কি চ্যালেঞ্জ। এই তথাপি কিন্তু পুরো বাক্যকে মডিফাই করতেছে। আমরা জানি যে নাউনকে মডিফাই করলে হয় অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করলে হয় অ্যাডভার্ব, পুরো বাক্যকে মডিফাই করলে হয় অ্যাডভার্ব। এক কথায়, সহজ কথায়, যে নাউন ছাড়া বাকি যাকেই মডিফাই করুক তার নাম হবে কি অ্যাডভার্ব। তাহলে ইয়েট এটা হলো অ্যাডভার্ব। এরপরে এখানে বলা হচ্ছে যে কারেক্ট সেন্টেন্স 300 হয় না, 300 সাথে কখনো এস যুক্ত হয় না, এটা ভুল। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে যদি দা দুইটা হইতো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে ওয়ার হইতো। এখানে দা একটা, তার মানে হেডমাস্টার এবং সেক্রেটারি একজন ব্যক্তি, তাহলে এখানে ওয়ার হবে না, এখানে হবে ওয়াজ। অ্যাজ দো থাকলে ওয়ার হয়, এটা নিয়ম। অ্যাজ দো থাকলে কি হয়, ওয়ার হয়। তাহলে এ বি সি তিনটাই ভুল, ডি হচ্ছে সঠিক। আচ্ছা, এই 29 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডার্লিং মডিফায়ার টপিকসে। কোন মডিফায়ার? ডার্লিং মডিফায়ার। আমি তোমাদের বলবো যে এটা না পড়লেও চলবে, কারণ এই সরি ডার্লিং হবে না, হ্যাঁ এটা হবে ড্যাংলিং মডিফায়ার। কি মডিফায়ার? ড্যাংলিং মডিফায়ার। আই এম এক্সট্রিমলি সরি। তো এই ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন কালে ভদ্রে হয়, এটা না পড়লেও চলবে। এটা বলা হচ্ছে যে ইন্টারিং দ্য রুম, এখানে রুমে প্রবেশ করলো কে? ব্যক্তি, তাহলে এই কমার পরে ব্যক্তি হবে। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে যে একটা কাজ, ওই কাজের সাবজেক্ট। সব থেকে সহজ কথাই যেটা বলে আর কি, শুরুতে একটা কাজ উল্লেখ থাকবে, তারপরে কমা থাকবে, সেই কমার পরে এই কাজের সাবজেক্টটা থাকতে হবে, এই কাজটা যে করে সে থাকতে হবে, না থাকলে ভুল। খুব সহজভাবে বলছি আমি, তোমরা বুঝতে পারছো কিনা? যে শুরুতে একটা কাজ দেওয়া থাকবে, ওই কাজ যে করে কমার পরে সে থাকবে, সে না থাকলে ভুল। এটাই হলো ড্যাংলিং মডিফায়ার। মনে করো হাগু বদনা, হাগু করিম, বলো তো এখানে কোনটা সঠিক? হাগু একটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা পৃথিবীর সকল মানুষ করে। কেউ যদি কোশ্চেন করে যে পৃথিবীর সকল মানুষ করে এমন একটা কাজের কথা বলো, তাহলে এই কাজটা কিন্তু সেখানে পড়বে। তা আমরা বলেছি যে কাজটা যে করে কমার পরে সে থাকবে। আমারে বলো তো কোনটা সঠিক বাক্য এখানে? বদনা তো কাজ করে না, কাজ করে কে? করিম, তাহলে করিম সঠিক। তাহলে ইন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে কে? ব্যক্তি। এখানে দেওয়া আছে লাইট, লাইট কি রুমে প্রবেশ করে? না, ব্যক্তি, তাহলে এটা ভুল। ওয়াকিং ইন দ্য গার্ডেন, ওয়াকিং ইন দ্য গার্ডেন একজন ব্যক্তি, দেওয়া আছে লেগ, পা, না হবে না, একজন ব্যক্তি হবে, সো এটা ভুল। হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, রাস্তা পার হয় কে? এ কার, একজন প্রাইভেট কার নাকি ব্যক্তি? ব্যক্তি, তাহলে এইটাও ভুল। তাহলে সি হলো সঠিক। এরপরে এগুলো টেক্সট বুকের কোশ্চেন, এগুলো খুবই সহজ, টেক্সট প্যানাসিয়াতে হুবহু দেওয়া আছে যে ল্যাংস্টোন কোন দেশের কবি? সে একটা আমেরিকান কবি।
তারপরে এখানে হোমোরেজ হচ্ছে হেলথ রিলেটেড, রক্ত শূন্যতা। এরপরে বলা হচ্ছে যে জেরি কোন গল্পের চরিত্র? জেরি হচ্ছে এ মাদার ইন ম্যানভিল, এ মাদার ইন ম্যানভিলের চরিত্র। জাস্ট মানে এগুলো কোনো কোশ্চেন তোমরা আমাকে বলো, তোমাদের সবাই জানো যে তোমাদের বইয়ে এ মাদার ইন ম্যানভিল একটা গল্প আছে, সেই গল্পের চরিত্র হলো জেরি। ওকে, এবার আমরা তোমরা আমাকে বলো যে এই যে গত বছর গুচ্ছের যে 35টা কোশ্চেন হয়েছিল, এই 35টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন তোমাদের কোনোভাবেই ভুল করা উচিত না, কোনোভাবেই ভুল করা উচিত না, একেবারে 1-2 লেভেলের কোশ্চেন। কেন ভুল করেছো তোমরা? মাত্রাতিরিক্ত প্রেশার, ঢাকা ভার্সিটি মিস হওয়ার যন্ত্রণা, ঢাকা ভার্সিটিকে একটা মূর্তি হিসেবে কল্পনা করা যে এই মূর্তি তোমার জীবন থেকে সরে গেলে, এই কাল্ট তোমার জীবন থেকে সরে গেলে তুমি শেষ। জীবন তো এককেন্দ্রিক না, জীবনের একটা দরজা বন্ধ হলে হাজারো দরজা খোলা থাকে। আমার যে ভাইটা ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে পিএইচডি করতেছে, আমি নিশ্চিত সে পিএইচডি শেষ করে হয়তো গুগলে জব করবে 5 কোটি টাকা স্যালারিতে, অথবা হয়তো ঢাকা ভার্সিটির শিক্ষক হবে। অথচ সে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে কোথাও চান্স পায় নাই, ঢাকা কলেজে পড়াশোনা করেছে। কোনো প্রবলেম? তাকে কি কেউ জিজ্ঞেস করবে সে কোথায় পড়াশোনা করেছে? সে বলবে আমি ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে পড়াশোনা করেছি। আবার যখন কারো পিএইচডি ডিগ্রি থাকবে তখন তার অতীতের কিচ্ছু দেখা হবে না, সরাসরি সে ভার্সিটির শিক্ষক হবে। তাহলে কেন তোমার গায়ে লোগো লাগাইতে হবে? আমার এক ফ্রেন্ড ছিল, আমার ব্যাচমেট, আমার পাশের গ্রামের, অন্য অন্য ভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পেয়েছে, ভর্তি হয় নাই। ঢাকা ভার্সিটিতে 2200তম হয়ে উর্দু পেয়েছিল, উর্দুতে ভর্তি হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে এই ভুল করিস নাই। সে বলেছিল যে ভবিষ্যতে যা হবে হবে, এই মুহূর্তে আমি যে ঢাকা ভার্সিটিতে পড়ি এই ভাব নেওয়ার দরকার। এলাকায় যে খালি ভাব নেবে, এই ভাব নেওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে উর্দুতে পড়েছে, ডাস্টবিনে পড়েছে। এলাকায় যে সেই ভাব নিত ঢাকা ভার্সিটিতে পড়ি, তাতে কি হয়েছে? হয়তো ঢাকা ভার্সিটিতে পড়ে বাংলাদেশের মেয়েরাও আছে, মনে করো ঢাকা ভার্সিটির নাম শুনলে একেবারে ঢইলে পড়ে, গলে পড়ে, অনেকগুলো প্রেম করতে পারছে, এই জীবনের পাওয়া। এখন আরএফএলের বদনা বিক্রি করে বেড়ায় গ্রামে গ্রামে, চাকরির মুখ আর নেই। অথচ সে আমার আর একজন ফ্রেন্ড যশোর ক্যান্টনমেন্ট কলেজের আরমান নামে, ঢাকা ভার্সিটিতে 600তম হলো, ভালো ভালো সাবজেক্ট পেত, রাজশাহীতে লয়ে ভর্তি হলো, মাস্টার্স শেষ করেই জাজ হয়ে গিয়েছে। সে জাজ, এখন তাকে কেউ বলবে সে ঢাবিতে নাকি রাবিতে পড়েছে। আমার আর একজন স্টুডেন্ট ইবিতে পড়ছে, কুষ্টিয়া ভার্সিটি, জাজ হয়ে গিয়েছে। সো তুমি এই সমস্ত ঢাকা ভার্সিটিতে উর্দু, পার্সি, পালি, সংস্কৃতি হাবিজাবিতে না পড়ে একটা ভালো সাবজেক্টে পড়ো, যে কোনো একটা ভার্সিটিতে পড়ো। ইভেন ভার্সিটি যদি নাও হয় তাও হতাশ হওয়ার কিছু নেই, যে কোনো জায়গায় পড়ে তুমি সফল হতে পারবা। বর্তমানের বাংলাদেশে যে ব্যক্তিটা মাসে 30 লক্ষের উপরে বেতন পায়, সে ঢাকা কলেজেও চান্স পায় নাই, ওই মালিবাগের আবুজার গিফারি কলেজে পড়াশোনা করেছে। দিন শেষে তোমার স্কিল, তোমার অনার্সের রেজাল্ট, তোমার স্মার্টনেস, এইটা হলো কাজে দেবে। রোকন স্যার দেখতে খাটো, চিকনা, শুকনা, পাতলা, এগুলোর কোনো দাম নেই। রোকন স্যারের ভিতরে কি আছে সেইটা হলো গুরুত্বপূর্ণ। সো তোমরা তোমাদের স্কিল বাড়াও, ডেডিকেশন নাও, মোটিভেশন ধরে রাখো, শেষ রক্তবিন্দু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করো। আজকেই খাতায় লেখো যে তোরা যারা গত বছর ঢাকা ভার্সিটিতে ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে বিশাল বিশাল স্ট্যাটাস মারাচ্ছিস, 10 বছর পরে তোদের সাথে মোকাবেলা হবে, কত ধানে কত চাল সেদিন হিসেব করা হবে। 10 বছর পরে ময়দানে আসো, খেলা হবে, কে কোথায় আছে।
আজকের থেকে খাতায় লেখো যে 10 বছর পরে কার কোন ডেস্টিনেশন হয়, সেইটা হলো ফাইনাল খেলার ময়দান হবে। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, মোটিভেশন ধরে রাখো, জিরো ডিপ্রেশন, ডেডিকেশন নিয়ে রুটিন মাফিক পড়াশোনা করো, দেখবা তুমি তোমার বন্ধুদের থেকে অনেক অনেক দূরে এগিয়ে যাবা। এবং আজকের খাতায় তুমি তোমার জীবনের লক্ষ্য হিসেবে যা লিখবা তাই তুমি পাবা। এবং আমি তোমাদের কিছু প্রমিস করেছি যে আজকের যারা ক্লাস করছো, তোমরা যদি ফোকাসের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, তোমাদেরকে আমি ইংরেজির যে রুলসগুলোর কথা বলেছি সবগুলো সুন্দর করে লিখে আমি তোমাদেরকে দেব। এবং তোমাদের এই মোটিভেশন ধরে রাখার জন্য তোমাদের ধারাবাহিক মেন্টরসের দরকার। আমরা মানুষরা খুব বেশি হতাশ হয়ে যাই। এজন্যই মহাগ্রন্থ আল কোরআনে বারবার বলা হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই বারবার যেন হতাশ না হয়ে পড়ো, এজন্য তোমাদের এক্সটার্নাল শক দরকার, এক্সটার্নাল মোটিভেশন দরকার। সেই মোটিভেশনগুলো দেবে কারা? আমাদের মতো মেন্টররা। এজন্য তোমরা যদি নিজে নিজে পড়ো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা হতাশ হয়ে যাবা, বের হতে পারবা না, মোটিভেশনটা পাবা না। তোমরা যদি ফোকাসে ভর্তি হও, তাহলে তোমরা প্রতি সপ্তাহেই এরকম যখনই তোমরা ঝিমিয়ে পড়বা, আমরা তখন তোমাদেরকে আবার ঠেলে উপরে তুলে দেব, আবার তোমাদেরকে উজ্জীবিত করব, মোটিভেট করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ফলের মৌসুমে বেশি বেশি করে আম, কাঁঠাল, লিচু খাও। আমাকেও দাওয়াত দিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।